আজকে রসায়নের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চেষ্টা করব এক ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটার যে বেসিকগুলো আছে বা মানে রিভিউ টাইপের আর কি একটা লেকচার হবে আজকে। অধ্যায়টার নাম হচ্ছে অ্যাসিড ক্ষারক সমতা, এটা নবম অধ্যায় এসএসসির রসায়নের। তো প্রথমে জানতে হবে অ্যাসিড জিনিসটা কি। অ্যাসিড ক্ষারক সমতা যে অধ্যায়টার নাম, অ্যাসিড জিনিসটা কি। অ্যাসিড হচ্ছে এক ধরনের গুরুত্বপূর্ণ রাসায়নিক দ্রব্য যা পানিতে দ্রবীভূত করলে অ্যাসিডের অণু বিয়োজিত হয়ে বা ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে। অ্যাসিডের সংজ্ঞা চাইলে তোমরা এটা সুন্দর মতো দিতে পারো। এখানে কি বলছে, অ্যাসিড হচ্ছে এক ধরনের গুরুত্বপূর্ণ রাসায়নিক দ্রব্য যা পানিতে দ্রবীভূত করলে অ্যাসিডের অণু বিয়োজিত হয়ে বা ভেঙে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে। যে কোনো অ্যাসিডই হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করবে, তবে এটা অবশ্যই এখানে একটা কথা উল্লেখ করতে লাগবে যে পানিতে দ্রবীভূত করলে অথবা দ্রবীভূত অবস্থায়। দেখো এগুলো কিন্তু অ্যাকুয়াসেস। তা আমরা তো যদি আগে আগের অধ্যায়গুলো পড়ে থাকি, অবশ্যই দুই একটা অ্যাসিডের সংকেত অবশ্যই জানার কথা। যেমন H2SO4, এটা যদি পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে কি হবে, এটা হাইড্রোজেন প্লাস বা প্রোটন আয়ন দান করবে, তার সাথে এই যে সালফেট আয়ন দান করবে, কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা আছে, দুইটা, ওই জন্য এখানে একটা 2 হবে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে এখানে, অন্য কোনো আরও যদি অ্যাসিড দেখি, মনে করো নাইট্রিক অ্যাসিড যদি নিই, HNO3 নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, এটাও সেমভাবে বিক্রিয়া দিবে। কী করবে, এটাও H প্লাস দিবে আর হচ্ছে নাইট্রেট আয়ন দিবে, NO3 নাইট্রেট আয়ন দিবে। তারপর যদি HCl অ্যাসিড নেই, HCl, এটা কী করবে, এটাও H প্লাস দিবে সাথে Cl মাইনাস দিবে। আরও যদি ওই কী বলে, যদি জৈব অ্যাসিডগুলো নেই বা ফ্যাটি অ্যাসিডগুলো নেই, যেমন এই যে ইথানোয়িক অ্যাসিড CH3COOH, তাহলে কী হবে, তাহলে আচ্ছা এখানে আপাতত এটা তো বুঝতে পারছো যেটা ভেঙে গিয়ে বা বিয়োজিত হয়ে H প্লাস দান করবে, H প্লাস যদি চলে যায় তাহলে কি থাকে, CH3C মাইনাস, CH3C মাইনাস এরকম থাকে। এখন কথা হচ্ছে যে এইগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড একটু পরেই পড়াবো বা আসতেছি শক্তিশালী অ্যাসিডে। দেখো এই শক্তিশালী অ্যাসিডগুলো ভাঙলে কি হচ্ছে, একমুখী বিক্রিয়া, বা এই দুটো মানে মিক্সড হয়ে আবার আগেরটা আসতেছে না, বাট এইটা কিন্তু দুর্বল অ্যাসিড। তো এটা হাইড্রোজেন আয়ন দিচ্ছে ঠিক আছে, বাট এটা কিন্তু একই সাথে হাইড্রোজেন আর এই যে এটাকে বলে ইথানয়েড আয়ন আর হাইড্রোজেন মিলে আবার ইথানিক অ্যাসিড তৈরি করে ফেলতে পারে, এই জন্য বিক্রিয়াটা উভমুখী। আর কার্বনিক অ্যাসিড যে আছে, কার্বনিক অ্যাসিড H2CO3, এটাকে বলে কার্বনিক অ্যাসিড, এই যে কার্বনিক অ্যাসিড H2CO3, এটাও হচ্ছে তোমার মৃদু অ্যাসিড এবং বা দুর্বল অ্যাসিড আর কি। তো এটাও কী করে, এটাও উভমুখী বিক্রিয়া দেবে, দুইটা H প্লাস এবং একটা কার্বনেট আয়ন CO3 2 মাইনাস। অবশ্যই এগুলো অ্যাকুয়াসে থাকবে সব। তাহলে বুঝতে পারছো। আচ্ছা এখানে কিন্তু এখন বলে দিছে যে এই যে এইগুলার বিক্রিয়ার ক্ষেত্রে একটি মাত্র তীর দেওয়া হয়েছে, আর তোমার এই যে এগুলার ক্ষেত্রে কার্বনিক অ্যাসিড তারপর ইথানিক অ্যাসিড এগুলোর বিয়োজন বুঝাতে উভমুখী তীর দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে কেন যেগুলোতে একমুখী তীর দেওয়া আছে এগুলো সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়। মনে করো এখানে যদি 100টা HCl পরমাণু থাকে বা 1000টা HCl পরমাণু থাকে, তাহলে এখানে কয়টা হাইড্রোজেন, পরমাণু বলাটা ভুল হয়েছে, এটা অণু আর কি। 1000টা যদি HCl অণু থাকে তাহলে এখানে কী হবে, 1000টা H প্লাস তৈরি হবে। এখানে যদি 1000টা সালফিউরিক অ্যাসিডের আয়ন থাকে,
সালফিউরিক অ্যাসিডে কয়টা আছে, 2টা আছে না, তাহলে এখানে মানে এখানেও কয়টা হবে হাইড্রোজেন প্লাস 1000টা, আর সামনে 2 গুণ, মানে এখানে মোট 2000টা হবে। মানে বোঝাচ্ছি যে এই পাশে যতটুকু আছে এই পাশে পুরোপুরি বিয়োজিত হয়ে যাবে, মানে পুরো 100% বিয়োজিত হয়ে যাবে, পুরোপুরি 100%ই বিয়োজিত হবে বা সম্পূর্ণ বিয়োজিত হয়। এইগুলাকে তীব্র অ্যাসিড বা অনেক সময় শক্তিশালী অ্যাসিডও বলে, তীব্র অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড বলে। আর যেগুলো হচ্ছে তোমার অল্প পরিমাণে বিয়োজিত হয়, যেমন এগুলো খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়, 100% বিয়োজিত হয় না। ওইখানে একটা উদাহরণ দিচ্ছে, দেখো 25°C তাপমাত্রায় 1000টি ইথানোয়িক অ্যাসিড অণুর মধ্যে মাত্র 4টি, দেখো কোথায় 1000টার মধ্যে 1000টাই হয়ে যাচ্ছিল দ্রবীভূত বা আয়নিত, মানে H+ ছিল, এখানে 1000টা নেওয়ার পরে মাত্র কয়টা ভাঙতেছে, 4টা। আর আর বাকি যে আছে 996 এগুলো অবিয়োজিত অবস্থায় থেকে যায়। আবার যদি বিয়োজিত হয়ও এই দুইটা মিলে আবার এটা তৈরি করে ফেলে। তাহলে তখন এটাকে কি বলবো, যেটা কম পরিমাণে বিয়োজিত হয় বা আংশিক বিয়োজিত হয়, তাহলে সেই অ্যাসিডটাকে বলবো কি, দুর্বল অ্যাসিড। এই যে দেখো, দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড আর এখানে হচ্ছে তীব্র অ্যাসিড। এটা কি করবে, সম্পূর্ণ বিয়োজিত হবে, আর এটা কি হবে, আংশিক বিয়োজিত হবে। এই জিনিসগুলো একটু দেখা লাগবে বা মনে রাখা লাগবে। আচ্ছা, এখানে অ্যাসিডের নিয়ে কিন্তু কথা বলছে যে গাঢ় অ্যাসিড, লঘু অ্যাসিড কি। মনে করো একটা পাত্রে তুমি 2 ml, এমন একটা পাত্র, এখানে তুমি কি নিলা, 2 ml HCl নিলা, 2 ml HCl মনে করো এখান পর্যন্ত নিলা। এটা একটু কেমন হয়ে গেল। আচ্ছা বাদ দাও, দুইটা পাত্র আমি পাশাপাশি অঙ্কন করতেছি। এখানে যতটুকু এসি নিলা একটা পাত্রে, এখানেও সেম পরিমাণে অ্যাসিড নিলা, মনে করো এটাও HCl নিলা, এটাও HCl নিলা। কথা হচ্ছে এখন বাকি অংশ তুমি পানি যোগ করলা, পানি যোগ করে এটাকে তুমি একটু হালকা করে ফেললা আর কি। এখানে এইটুকু পানি যোগ করছো আর এখানে অল্প পানি যোগ করছো। এখন তুমি তোমার কমন সেন্সে বলো কোনটা তোমার গাঢ় হবে। মনে করো তুমি একটা গ্লাসে চিনি নিছো, আরেকটা গ্লাসে সেম পরিমাণ চিনি নিয়েছো, তো একটাতে তুমি ভর্তি করে পানি দিলা, আর একটাতে অল্প একটু পানি দিয়ে নাড়ানো শুরু করলো, তাহলে গাঢ় কোনটা হবে, যেটাতে অল্প চিনি থাকবে, যেটাতে পানি কম থাকবে। তো যেটাতে পানি কম সেটাই হবে কি, গাঢ় অ্যাসিড, আর যেটাতে পানি বেশি সেটা হয়ে যাবে কি, লঘু অ্যাসিড। এখানে গাঢ় অ্যাসিড আর লঘু অ্যাসিডের কথা বলা আছে। এই যে দেখো, অ্যাসিড আর পানির দ্রবণে অ্যাসিডের পরিমাণ যদি বেশি থাকে তবে তাকে গাঢ় অ্যাসিড বলে। আবার অ্যাসিডের জলীয় দ্রবণে পানির পরিমাণ যদি অ্যাসিডের তুলনায় অনেক বেশি হয় তখন তাকে লঘু অ্যাসিড। মানে যদি অ্যাসিডটা বেশি থাকে, অ্যাসিড বেশি মানে কি, পানির তুলনায় অ্যাসিড বেশি মানে এখানে পানিটা কি কম, দেখো পানি এখানে এতটুকু আর অ্যাসিড কত বড়, হ্যাঁ অ্যাসিডটা কত বেশি, তো এখানে দেখো এটা কিন্তু গাঢ়। আর লঘুটা কি, যখন পানির পরিমাণটা বেশি থাকবে, দেখো পানিটাই বেশি, অ্যাসিডটা কিন্তু কম, অ্যাসিডের তুলনায় অনেক বেশি, তখন তাকে লঘু অ্যাসিড বলে। অ্যাসিডের কিছু ধর্ম হচ্ছে, এখানে যদিও কিছু বলা আছে, আমরা আরও ধর্মগুলো দেখবো সামনে। অ্যাসিড হচ্ছে টক স্বাদযুক্ত। আমরা দেখবো যে তেঁতুল যদি খাই, তেঁতুলে কী থাকে জানো, টার্টারিক অ্যাসিড থাকে, টক। এই যে তেঁতুলে আছে টার্টারিক অ্যাসিড, তাই তেঁতুলের কি টক। অ্যাসিড কি করে, নীল রঙের দ্রবণকে নীল রঙের লিটমাস পেপারকে লাল রঙের লিটমাস পেপারে পরিণত করে। এখন বলবো যে লিটমাস পেপারটা কি। লিটমাস পেপারটা হচ্ছে একটা হচ্ছে অ্যাসিড বা ক্ষার নির্দেশক। মানে লিটমাস পেপার যদি নীল হয়, সেটা যদি অ্যাসিডে ডুবাও, এটার কালার চেঞ্জ করে ফেলবে লাল, তার মানে বুঝতে পারবো যে এটা মনে হয় আসলেই অ্যাসিড, যে জন্য এটা নীল থেকে লাল হয়ে গেল। আবার ক্ষার আবার উল্টা কাজটা করে, ক্ষার হচ্ছে তোমার লাল লিটমাসকে নীল করে। তো এটা মনে রাখার একটা ছন্দ বা একটা উপায় আছে, সেটা হচ্ছে অনীল,
নীল। অতে হচ্ছে অম্ল বা অ্যাসিড যেটাই বলো, নিতে হচ্ছে নীল, আর লতে হচ্ছে লাল। এটার অর্থ হচ্ছে অম্ল বা যেটা অ্যাসিড, এটা নীল লিটমাসকে লালে পরিণত করে। এটা কেন বললাম, কারণ অনেক সময় উল্টাপাল্টা লাগে যে অনেকে বলে যে ক্ষার যেটা সেটা হচ্ছে নীল লিটমাসকে লাল করে, কিন্তু আসলে অ্যাসিডটা নীল লিটমাসকে লাল করে। তাহলে অ নি ল, অনিল দিয়ে কিন্তু এটা মনে রাখতে পারবে অনেক সুন্দরভাবে। অ্যাসিডের এখানে আরেকটা বিক্রিয়া দিয়ে দিছে যে অ্যাসিড হচ্ছে ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। ক্যালসিয়াম অক্সাইড এটা একটা ধাতব অক্সাইড, ক্যালসিয়াম তো ধাতুর অক্সাইড। আর HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বিক্রিয়া করো তাহলে এই যে ক্যালসিয়াম আর Cl মিলে তৈরি করবে CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, আর হচ্ছে O আর এই 2H মিলে তৈরি করবে পানি। আচ্ছা, তাহলে আমরা পরের পেজে যাই। আবার অ্যাসিড যদি সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করো, মানে ডিরেক্ট ধাতুর সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া করো, এই যে Na আছে মানে ডিরেক্ট সোডিয়াম ধাতু হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বিক্রিয়া করো তাহলে কি তৈরি করবে, অবশ্যই এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। কি তৈরি করবে? হাইড্রোজেন গ্যাস। আর কি লবণও তৈরি করবে, লবণও হাইড্রোজেন গ্যাস। লবণটা কি হবে? সোডিয়াম। তো অন্য একটা বিক্রিয়া দেখাই, এটা তো তোমাদের বই দেওয়া আছে। অন্য বিক্রিয়া যেমন মনে করো ক্যালসিয়াম ধাতু যদি বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের সাথে, তাহলে কী হবে? ক্যালসিয়াম আর সালফেট। ক্যালসিয়াম তো হচ্ছে তোমার ধনাত্মক, বা যেহেতু ধাতু এটা তো আয়ন হিসেবে ধনাত্মক আয়নই দিতে পারবে। সালফেটটা কি মাইনাস, তাহলে এখানে সে ক্যালসিয়াম সালফেট লবণ তৈরি করবে, আর হাইড্রোজেনগুলো থাকে যাবে হাইড্রোজেন গ্যাস হিসেবে। এই হচ্ছে বিক্রিয়া। তুমি চাইলে আরেকটা বিক্রিয়া দেখতে পারো। আরেকটা বিক্রিয়া কি, মনে করো ম্যাগনেসিয়াম ধাতু, তার সাথে তুমি দেখাচ্ছ যে নাইট্রিক অ্যাসিড, এই যেন 3। তাহলে কী হবে? ম্যাগনেসিয়াম আর নাইট্রেটের লবণ তৈরি হবে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। কিন্তু দেখো এটার নাইট্রেটের যোজনী কত? 1 হলে তো লেখার দরকার নেই। আর ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। তো এখানে অলরেডি একটা সংখ্যা আছে, এর পাশে 2 লিখলে কেমন দেখায়? 32 হয়ে যাবে। তাহলে একটা ম্যাগনেসিয়াম নাইট্রেট লবণ আর সাথে হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, এরপরে কি লেখা আছে তোমার হচ্ছে, আমরা যে প্রতিদিন বিভিন্ন খাবার টাবার খাই, এগুলাতে বিভিন্ন ধরনের অ্যাসিড আছে, এই অ্যাসিডগুলোর কথা বলা আছে। এগুলো একটু এমসিকিউ মনে রাখা লাগবে। দুধের মধ্যে কী থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে। তারপর সফট ড্রিঙ্কসে কী থাকে? কার্বনিক অ্যাসিড। আচ্ছা, সফট ড্রিঙ্কস মানে ওই যে তোমরা যে মোজো, 7 আপ এগুলো খাও, এগুলোতে কার্বনিক অ্যাসিড। আসলে কার্বনিক অ্যাসিডটা কীভাবে ওখানে হচ্ছে, তুমি সফট ড্রিঙ্কস মানে কি, ওটা অনেক ঝাঁঝালো হয়। ঝাঁঝালো হওয়ার কারণ কি? ওখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস অনেক চাপে এটার ভিতরে প্রবেশ করানো হয়। আর সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কসে কী থাকে? পানি থাকে না? পানির সাথে যখন তুমি কার্বন ডাইঅক্সাইডটা দিচ্ছ অনেক চাপ দিয়ে, তখন এটা কি পানিতে দ্রবীভূত হয়ে যাচ্ছে। দ্রবীভূত হলে কি হচ্ছে? কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে, H2CO3 তৈরি করতেছে। এটা হচ্ছে তোমার সফট ড্রিঙ্কসের মধ্যে হচ্ছে। আর কমলা লেবু বা লেবু জাতীয় যতগুলো আছে এগুলোতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে টার্টারিক অ্যাসিড, এটা একটু আগে জানা হয়েছে। ভিনেগারে থাকে ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড দিয়ে মিলে ভিনেগার তৈরি করা যায়। চায়ে থাকে কি? ট্যানিক অ্যাসিড। আরেকটা মনে রাখতে পারো এক্সট্রা, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। আপেলে কি থাকে? ম্যালিক অ্যাসিড থাকে। তাহলে এখানে কিছু নর্মাল কথাবার্তা বলা আছে। আর অ্যাসিডের তো টক স্বাদযুক্ত, এটা তো অলরেডি বলা হয়েছেই। তারপর এখানে আরেকটা কথা বলা আছে, আমরা যখন খাবারগুলো খাই, আমাদের হজমের জন্য পাকস্থলীর দেওয়াল থেকে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এটি অত্যন্ত শক্তিশালী অ্যাসিড, যেটা আগেই বলা হয়েছে, তীব্র অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। এটি কি পাকস্থলীতে খাদ্যকণা ভাঙতে ব্যবহৃত হয়। কিন্তু অনেক সময় দেখা যায় পাকস্থলীর দেয়াল থেকে অতিরিক্ত হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়ে পাকস্থলীর দেয়ালের কোষগুলোকে ভাঙতে শুরু করে।
এটা বিশেষ করে যখন তুমি ক্ষুধার্ত অবস্থায় থাকো বা ফাস্টিং করো বা রোজা রাখো, তখন কি হয়, তুমি অনেকক্ষণ ধরে পেটে খাবার দিচ্ছ না, তো কিন্তু পেট তো তোমার আর বন্ধ হয়নি, সে তো অনবরত হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করতেই আছে। তো যখন পেট যখন দেখতেছে বা পাকস্থলী যখন দেখতেছে সেখানে কোনো খাবার নেই, সে তখন পাকস্থলীর দেওয়ালগুলোকেই হজম করা শুরু করে, তখন পেট ব্যথা বা গ্যাস্ট্রিক যেটাকে বলে এটা হয়। এই যে এখানে লেখা আছে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর দেওয়ালের কোষগুলোকে ভেঙে সেখানে ক্ষতের সৃষ্টি করে, ফলে পেট ব্যথা শুরু হয়। এই অবস্থাকে আমরা বলি পেপটিক আলসার। আলসার কথাটার অর্থ হচ্ছে ঘা, ঘা টাইপের কোনো কিছু একটা হয় আর কি আলসার। কাজে যেসব খাদ্যগুলো অতিরিক্ত অ্যাসিড নিঃসরিত হয় সেগুলো পরিহার করতে হবে, আবারও বেশি সময় ধরে পেট খালি রাখাও পরিহার করতে হবে। এখন চলে যায় অ্যাসিডের ধর্ম এবং পরীক্ষাগুলোতে, মানে বিভিন্ন যে বিক্রিয়া আছে বা অ্যাসিডের ধর্মমূলক যে কথাবার্তা আছে এগুলোতে চলে যাচ্ছে। দেখো, প্রথমে বলা আছে স্বাদ, এটা অলরেডি আমি জানি অ্যাসিড কী স্বাদযুক্ত, টক স্বাদযুক্ত। তো তোমরা আবার এই যে শক্তিশালী অ্যাসিড যেগুলো আছে, সালফিউরিক অ্যাসিড, তারপর HCl অ্যাসিড, এগুলো আবার মুখে নিয়ে টেস্ট করে দেখিও না যে আসলে টক কিনা। তোমাদের স্কুলের তো ল্যাবরেটরি আছে, ওখানে যাই আবার এবার মুখে নিয়ে দেখিও না, তাহলে কিন্তু জিভ পুড়ে যাবে। তবে এই যে এখানে বলা আছে ল্যাবরেটরিতে কোনো অ্যাসিডের স্বাদ মুখে নেওয়া যাবে না, এগুলো জিব্বায় লাগলে জিব্বায় ক্ষত সৃষ্টি করে ফেলবে। তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে, এটা তো আগেই বলা হয়েছে আরেকবার। তেঁতুল তুমি টেস্ট করে দেখতে পারো, কারণ এটা মৃদু অ্যাসিড। মনে রাখবা যেই অ্যাসিডগুলো তোমার টেস্ট করা যায় বা খাওয়া যায় সেগুলো কিন্তু মৃদু, যেগুলো টেস্ট করা বা খাওয়া উচিত না বা যায় না সেগুলো কিন্তু শক্তিশালী অ্যাসিড, ওই জন্য এগুলো মানে টেস্ট করতে নিষেধ করা হয়। ক্ষয়কারী অ্যাসিড হচ্ছে ক্ষয়কারী পদার্থ হিসেবে পরিচিত। ক্ষয়কারী কেমন, তুমি যদি এই যে দেখো, এটা যদি একটা অ্যাসিডের পাত্র নাও, শক্তিশালী অ্যাসিড নাও, মনে করো সালফিউরিক অ্যাসিড নিলাম, আর এমনি নর্মাল বাইরে আর কি, তুমি যদি একটা লোহার রডকে যদি সালফিউরিক অ্যাসিডে ডুবাও, আর এমনি লোহার রডকে যদি বাইরে বাতাসের উপস্থিতিতে রেখে দাও, তো বাতাসে উপস্থিত থাকলে তারপর মরিচা পড়বেই, বাতাসে জলীয় বাষ্প আছে সেগুলো মিলে মরিচা তৈরি হবে, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে লোহাটা ক্ষয় হবে। আর অ্যাসিডের মধ্যে দিলে এটা অনেক দ্রুত ক্ষয় হয়ে যাবে। দেখো এখানে বলছি অ্যাসিডের মধ্যে 1 খণ্ড লোহার পাত রাখলে লোহার পাত্রের পৃষ্ঠতল ঝাঁঝরা হয়ে যাবে, মানে অনেক দ্রুত ক্ষয় হয়ে যাবে। আর নর্মালি রাখলে ক্ষয় হয় কিন্তু এতটাও দ্রুত হবে না, তার মানে অ্যাসিডের অবশ্যই ক্ষয়কারী ধর্ম আছে। লিটমাস পরীক্ষাটা অলরেডি বলছি, অ্যাসিড নীল বর্ণকে কিসে পরিণত করে, লাল বর্ণে পরিণত করে। লিটমাসের নীল বর্ণকে লাল বর্ণে পরিণত। সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া, এটাও শুরুর দিকে বলা হয়েছে এবং 2-3টা আমি বিক্রিয়াও দেখাইছি। কিন্তু সক্রিয় ধাতু মানে ডিরেক্ট আর কি ধাতু, যেমন সক্রিয় ধাতু কারা কারা হয়, 1 নাম্বার 2 নাম্বার গ্রুপের ধাতুগুলো হচ্ছে অত্যন্ত সক্রিয় হয়। সক্রিয় ধাতু, সক্রিয় ধাতু কারা, 1 আর 2 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম এগুলা, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো। তো ম্যাগনেসিয়ামের সাথে যদি H2SO4 আমি বিক্রিয়া করি, তাহলে কী হবে, ম্যাগনেসিয়াম সালফেট এবং হাইড্রোজেন গ্যাস, এই গ্যাসটা আবার উড়ে চলে যাবে। মানে মেইনলি এখানে তুমি কী পাবা, হাইড্রোজেন গ্যাস পাবা এবং একটা লবণও পাবা। তো এখানে আরেকটা বিক্রিয়া দেখাই, মনে করো ক্যালসিয়াম, আর অ্যাসিড হিসাবে আছে, মনে করো কি অ্যাসিড দেওয়া যায়, অ্যাসিডে মনে করো যে আছে H3PO4, এই অ্যাসিডের নাম জানো, H3PO4, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, দেখি H3PO4। আচ্ছা, এটা যদি হয় তাহলে কী হবে, দেখো ক্যালসিয়াম আর ফসফেট আয়নটা মিলে তৈরি করবে ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট, ফসফেটের যোজনী কত 3, তাহলে এই পাশে 3 লেখো। ক্যালসিয়ামের কত 2, তাহলে ফসফেটের পাশে কত লিখবা 2। আর কি তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আশা করি বুঝতে পারছো বিক্রিয়াটা, ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া কী তৈরি করবে, অবশ্যই লবণ এবং হাইড্রোজেন গ্যাস। ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া, দেখো ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়ায় কী ঘটবে, নামটাতে কি আছে, কার্বনেট আছে না, কার্বনেট মানে কি CO3 2-, মানে কি CO3 2-। এর সাথে তুমি যদি লঘু অ্যাসিডের বিক্রিয়া করো তাহলে কি হবে, লঘু অ্যাসিড মানে বলতে বোঝাচ্ছে না যেটা মৃদু অ্যাসিড, তোমার মৃদু অ্যাসিড বা কম শক্তিশালী অ্যাসিড। লঘু অ্যাসিড বলতে বোঝাচ্ছে এখানে তোমার পানির পরিমাণটা কি আছে, বেশি আছে অ্যাসিডের তুলনায়।
আচ্ছা যাই হোক, লঘু অ্যাসিডে যখন ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করা হয় তখন অবশ্যই কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড। এটা মনে করো তুমি থাম্ব রুল বা ধ্রুব সত্য মতো মনে রাখতে পারো কি, যে কার্বনেট থাকলেই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবেই। এটা বিক্রিয়ার একটা বেসিক মনে রাখার একটা কৌশল। কার্বনেট থাকলে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড মাস্ট উৎপন্ন হবেই। তো ক্যালসিয়াম কার্বনেটের সাথে মানে মেইনলি এখানে কার্বনেটের তো যোগ করা লাগতেছে। কার্বনেটের সাথে যখন তুমি কোনো অ্যাসিড যোগ করবে তাহলে কী হবে? একটা লবণ তৈরি হবে। এই ক্যালসিয়াম এখানে আছে, এটা তো ধাতু, আর অধাতু কে আছে এখানে? ক্লোরিন। ধাতু আর অধাতু মিলে দেখো একটা লবণ তৈরি করে ফেলছে, CaCl2 মানে ক্যালসিয়াম ক্লোরাইড। আর এই কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনেট, এই এইচ আর ও তো কিছু আছে, এইগুলো মিলে তৈরি করবে কি? পানি। আচ্ছা এই বিক্রিয়াটা আরেকটু অন্যভাবে দেখাই। মনে করো আমি নিলাম ম্যাগনেসিয়াম কার্বনেট, ধরে নাও হ্যাঁ ম্যাগনেসিয়াম কার্বনেট, এর সাথে আমি কি মিশাবো? যে কোনো একটা অ্যাসিড মিশাই, মনে করো HNO3 অ্যাসিড যদি মিক্স করি তাহলে কি হবে? কার্বনেটের জন্য এখানে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এটা আগে লিখে ফেলো, কার্বন ডাইঅক্সাইড গেল। ম্যাগনেসিয়াম আর হচ্ছে নাইট্রেট, এটা মিলে তৈরি করবে ম্যাগনেসিয়াম নাইট্রেট। তৈরি করবে ম্যাগনেসিয়াম নাইট্রেট। ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, এটা পাশে লিখতে হবে, নাইট্রেটের 1 লেখার দরকার নেই। আর দেখো কি তৈরি করবে এখানে? ও থাকতেছে, এইচ থাকতেছে, তার মানে তৈরি করবে এখানে পানি, H2O। তাহলে বুঝতে পারছো তো নাকি যে আসলে মানে ধাতব কার্বনেট থাকলে সেখানে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং একটা লবণ তৈরি হবে। আরও একটা যদি বিক্রিয়া দেখাইতে চাই, মনে করো এখানে আমি নিলাম পটাশিয়াম কার্বনেট, K2CO3। এই লেখাটা তো বোঝাই যাচ্ছে না, একটু ডিপ কালে নেই। K2CO3 এর সাথে আমি যদি একটা অ্যাসিড দিই, মনে করো সালফিউরিক অ্যাসিড দিলাম, H2SO4, তাহলে কী হবে বিষয়টা? এই যে কার্বনেট যেহেতু আছে তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এটা শিওর। আর কে অধাতু, সরি ধাতু, আর এখানে তোমার মাইনাস আয়নটা কি? সালফেট, তাহলে এখানে তৈরি করলে লবণ, পটাশিয়াম সালফেট। আর সালফেটের যোজনী কত? 2 দিলাম, পটাশিয়াম আর 1, এটাই পাশে দেওয়ার দরকার নেই। আর হাইড্রোজেন কত? 2টা আছে, আর এদিকে অক্সিজেন থাকবে, তার মানে এখানে তৈরি করবে কি? পানি। আর এই কার্বন ডাইঅক্সাইড খোলা পাত্রে করলে এটা উড়ে চলে যাবে, যেমন এটা উপরে চলে গেছে। তো আশা করি এখানে আমি 3টা বিক্রিয়া দেখাইলাম। এই 3টা বিক্রিয়া তোমরা বাকি বিক্রিয়াগুলো নিজে নিজে প্র্যাকটিস করো, নিজেই একটা কার্বনেট লবণ বানাবা। মনে করো সোডিয়াম কার্বনেট, তাহলে কি Na2CO3। তারপর নিজেই কোনো একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাবা, যেমন র্যান্ডম কোনো একটা অ্যাসিড, মনে করো ফসফরিক অ্যাসিড নিলা, বিক্রিয়া করলে দেখবা ওখানে সোডিয়াম ফসফেট কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করতেছে। একটা বিক্রিয়া জানলে তুমি এরকম মানে অনেক অনেক বিক্রিয়া করতে পারবে আর কি, সেম ক্যাটাগরি। এটা ছিল আমাদের কাহিনী। তবে এখানে তোমার একটু এক্সট্রা কিছু কথা বলা আছে, এটা অনেক সময় 2 মার্কের প্রশ্নে আসতে পারে বা 3 মার্কের প্রশ্ন চাইলে আসতে পারে, বাট 4 মার্কের প্রশ্ন এটুকু আসবে না। কথাটা হচ্ছে এখানে কি বলা আছে, আমি একটু যদি অন্যখানে লিখে একটু বুঝাই। এক মিনিট একটু ওয়েট করো। ক্যালসিয়াম অক্সাইড, এটা কি? এটা হচ্ছে চুন, চুনা পাথর, এগুলো তোমাদের একটু আজকে চেনে। তারপর ক্যালসিয়াম কার্বনেট, এটা কি? এটা হচ্ছে চুনা পাথর। আচ্ছা এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিই তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? ক্যালসিয়াম অক্সাইড মানে চুন পাওয়া যাবে, এবং তার সাথে পাওয়া যাবে কি? কার্বনেট থাকলে কি পাওয়া যায়? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে গেল সাপোজ। এই চুনের সাথে যদি আমি পানি মিক্স করি, পানি, তাহলে এটা অ্যাকুয়াস দ্রবণ পাওয়া যাবে কিসের? এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাবো তখন, CaOH2। এইটাকে বলা হয় চুনের পানি। চুনের পানি বা কুইক লাইম বা লাইম ওয়াটার বলা হয়। লাইম মানে তো চুনের পানি। এখন এই চুনের পানিটা মনে করো একটা পাত্র নিয়ে রাখছো তুমি, সেখানে তুমি কিছু চুনের গুঁড়া নিছো মানে CaO নিছো, সেখানে তুমি পানি অ্যাড করছো,
পানি আর কার্বন মিক্স করার পর দেখতেছো যে চুনের পানিটা কি ঘোলা, শুরুর দিকে ঘোলা। তো ঘোলাটা কিন্তু এই CaOH2 না। তুমি যখন মিক্স করবা তখন দেখবা যে পানিটা একবারে ঘোলা হয়ে আছে, একবারে ঘোলা হয়ে আছে। কিন্তু কিছুক্ষণ রেখে দিলে দেখবা যে যে চুনের যে সাদা সাদা দানাগুলো এগুলো নিচে তলানি পড়ছে, আর উপরের পানিটা কি একবার টলটলে স্বচ্ছ হয়ে আছে, স্বচ্ছ পানিটা। ওই স্বচ্ছ পানিটা হচ্ছে কুইকলাইম বা চুনের পানি। বুঝতে পারছো? চুনের পানি, চুনের পানিটা কিন্তু তাহলে ঘোলা না, এটা কিন্তু স্বচ্ছ। তো চুনের পানিতে যদি কার্বন ডাইঅক্সাইড প্রয়োগ করো, এই যে CaOH2, এটাতে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড প্রয়োগ করো, এটা কিন্তু স্বচ্ছ, স্বচ্ছ, বারবার বলতেছি এটা কিন্তু স্বচ্ছ। চুনের সাথে পানি মিক্স করলে ওটা ঘোলাটা হয়ে যায় মানলাম, বাট ওটা কিছুক্ষণ রেখে দিলে নিচে তলানি পড়ে যাবে, উপরের যে পানিটুকু থাকবে টলটলে পানিটা, ওটা কিন্তু কুইকলাইম বা চুনের পানি। তো এটার সাথে যখন কার্বন ডাইঅক্সাইড অ্যাড করবে তখন কি তৈরি হবে, এখানে এখানে তৈরি করবে ক্যালসিয়াম কার্বনেট এবং কি পানি তৈরি করবে। যে কার্বন ডাইঅক্সাইড আছে এটা এটার সাথে মিলে ক্যালসিয়াম কার্বনেট আর পানি তৈরি করবে। আচ্ছা, এখন দেখো ক্যালসিয়াম কার্বনেট কি চুনা পাথর, এর সাথে যখন পানি মিক্স থাকবে এই পুরো দ্রবণটাই তখন কি হয়ে যাবে, ঘোলাটে হয়ে যাবে। কি হয়ে যাবে, ঘোলাটে বা ঘোলা হয়ে যাবে। তাহলে ছিল কি চুন, চুনা পাথর, এখান থেকে বানাইছি কি চুন, চুনকে পানির সাথে মিক্স করে বানালাম চুনের পানি, যেটা কি স্বচ্ছ। এখন এই স্বচ্ছ পানিটাতে যদি আমি কার্বন ডাইঅক্সাইড দিই তাহলে এটা আবার হয়ে যাচ্ছে অস্বচ্ছ বা ঘোলাটে, অস্বচ্ছ বা কি ঘোলাটে। এখন এই অস্বচ্ছ বা ঘোলাটে মানে CaCO3 আর এই পানি যে আছে, এটাতে যদি আমি আরও বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড অ্যাড করি, মানে এর আগে তো কার্বন ডাইঅক্সাইড করছি, মানে কার্বন ডাইঅক্সাইড অ্যাডের পরিমাণটা যদি আরও বাড়াই দিই তাহলে এটি ওই উৎপাদের সাথে আরও কার্বন ডাইঅক্সাইড অ্যাড হবে, তখন এটা তৈরি করবে ক্যালসিয়াম বাইকার্বনেট, CaHCO3, ক্যালসিয়াম বাইকার্বনেট। ক্যালসিয়ামের যোজনী কত, 2, বাইকার্বনেটের যোজনী 1। মনে রাখবা কার্বনেট যেটা এটা 2 মাইনাস মানে যোজনী 2, আর বাইকার্বনেটটা HCO3 মাইনাস, এটার যোজনী কত, 1। তো কার্বনেট এটা বাইকার্বনেট। তাহলে দেখো এখানে কি করছে, এই যে কার্বন ডাইঅক্সাইড আবার হচ্ছে মানে CaCO3 আর H2O, CaCO3 H2O এর সাথে আরও অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড করছে, হয়ে গেছে ক্যালসিয়াম বাইকার্বনেট। এই বাইকার্বনেট যে গঠিত হইল এইটা কিন্তু আবার লঘু, সরি লঘু বলছে, এইটা কিন্তু আবার স্বচ্ছ হয়ে যাবে, বাইকার্বনেটটা কি স্বচ্ছ। তাহলে দেখো এখানে ঘটনাটা কি কি ঘটলো, ঘটনাটা কি ঘটলো এখানে দেখো। প্রথমে ছিল চুনা পাথর, সেখানে তাপ দিয়ে আমরা পাইলাম চুন, চুনের সাথে পানি যোগ করে পাইলাম আমরা চুনের পানি, যেটা আবার কি স্বচ্ছ। আবার এই চুনের পানির সাথে যদি কার্বন ডাইঅক্সাইড অ্যাড করি তাহলে কি পাচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট পাচ্ছি এবং সাথে পানি পাচ্ছি, এর দ্রবণটা কি অস্বচ্ছ বা ঘোলাটে। এখন এই অস্বচ্ছ দ্রবণটার সাথে যদি কার্বন ডাইঅক্সাইড অ্যাড করতেছি তাহলে কি পাচ্ছি, ক্যালসিয়াম বাইকার্বনেট, এটা কি আবার স্বচ্ছ। তাহলে দেখো প্রথমে কি থাকতেছে স্বচ্ছ, তারপরে করতেছি সেটাকে ঘোলাটে, আবার সেটাকে স্বচ্ছ করতেছি। তাহলে এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে 2 মার্ক আর 3 মার্কের জন্য। তাহলে এটা বোঝা শেষ, আমরা এখন আমাদের মেইন বইয়ে প্যাক করি। এখানে আরও সংশ্লিষ্ট কয়েকটা বিক্রিয়া দেখাইছে আর কি, যে সোডিয়াম কার্বনেট হইলে কী হবে, সোডিয়াম সালফেট পানি কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, ক্যালসিয়াম কার্বনেট হলে কী করবে, ক্যালসিয়াম আর নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করবে, ক্যালসিয়ামের যোজনী 2, নাইট্রেটের 1, ওই জন্য এটা দেয়নি। আর পানি তৈরি করবে আর কি কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এরপরে দেখো কি বলছে, ধাতব বাইকার্বনেটের সাথে লৌহ অ্যাসিডের বিক্রিয়া। যখন আমরা ধাতব কার্বনেটের সাথে লৌহ অ্যাসিডের বিক্রিয়া করতেছিলাম তখন কি পাচ্ছিলাম, ক্যালসিয়াম কার্বনেট লবণ মানে একটা লবণ পাচ্ছিলাম, পানি পাচ্ছিলাম এবং কার্বন ডাইঅক্সাইড। তুমি একটু খেয়াল করে দেখবা এইখানেও সেম উৎপাদ পাবো আমরা, কার্বনেটের সাথে দিলেও এই যে পানি কার্বনেট আর লবণ পাইতাম, এখানে যখন বাইকার্বনেটের সাথে দিচ্ছি তখনও সেম লবণ পানি কার্বন ডাইঅক্সাইড, তবে এদের মোল সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যায় আর কি। এখানে 2 অণু পানি পাওয়া যাবে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, বাট আগেরগুলোতে দেখো 1 অণু পানি 1 অণু কার্বন ডাইঅক্সাইড, এইটুকুই জাস্ট চেঞ্জ, বাট উৎপাদগুলো কিন্তু সেম। তাহলে
ক্যালসিয়াম বাইকার্বনেট নিচ্ছে, দেখো ক্যালসিয়াম বাইকার্বনেট মানে কি HCO3, এটার যোজনী কত 1, যেটা লেখার প্রয়োজন নেই। ক্যালসিয়ামের কত 2, যেটা লিখছে। এটার সাথে তুমি যদি যে কোনো একটা অ্যাসিড বিক্রিয়া করো তাহলে দেখো ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে, ক্যালসিয়াম তো সাধারণত পজিটিভ আয়ন, এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ মিলে কি তৈরি করবে, ক্যালসিয়াম ক্লোরাইড লবণ তৈরি করবে। আর এই CO3টা যে আছে এখানে, কয়টা CO3 আছে এখানে, যে 2 আছে, 2টা CO3, মানে এখানে তোমার তৈরি করবে 2টা কার্বন ডাইঅক্সাইড। আবার তোমার এই যে 2টা কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, আবার হচ্ছে কি করবে, আর এখানে তো O থাকতেছে, আবার এখানে 2H থাকতেছে, এগুলো মিলে তৈরি করবে কিন্তু পানি। সেমভাবে সোডিয়াম বাইকার্বনেট, এটার সাথে সালফিউরিক অ্যাসিড দিলে সোডিয়াম সালফেট তৈরি করবে, পানি আর কার্বন ডাইঅক্সাইড। তারপর সোডিয়াম বাইকার্বনেটের সাথে যদি নাইট্রিক অ্যাসিড দেওয়া যায় তাহলে সোডিয়াম আর নাইট্রেট, মানে সোডিয়াম নাইট্রেট লবণ তৈরি করবে, পানি আর কি কার্বন ডাই অক্সাইড। আশা করি বিক্রিয়াটা বুঝতে পারছো যে ধাতব বাইকার্বনেটের সাথে লৌহ অ্যাসিড বিক্রিয়া করলে কী করবে, লবণ পানি কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। ধাতুর হাইড্রোক্সাইড এর সাথে অ্যাসিডের বিক্রিয়া, ধাতুর হাইড্রোক্সাইড মানেই কিন্তু ক্ষার। আমরা যখন ক্ষার পড়বো তখন আরও বিস্তারিত জানবো। অবশ্য তোমরা জানো যে সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কিন্তু এক একটা ক্ষার। তো এই ধাতুর হাইড্রোক্সাইড বা ক্ষারের সাথে যদি অ্যাসিড বিক্রিয়া করে তাহলে কী তৈরি করবে, প্রশমন বিক্রিয়া দিবে, লবণ পানি। প্রশমন বিক্রিয়া তো পরে আসছে সবাই বা জানো, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ আর পানি যে তৈরি, এটা কিন্তু প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। তো দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl দিলে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি। তুমি যদি এরকম করো যে এখানে তুমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছ, তার সাথে মনে করো সালফিউরিক অ্যাসিড যুক্ত করতেছো, তখন কী হবে, ম্যাগনেসিয়াম সালফেট লবণ তৈরি করবে, ম্যাগনেসিয়াম সালফেট লবণ এর সাথে কী তৈরি করবে, পানি। এগুলো খুব সহজ, প্রশমন বিক্রিয়া তোমরা সবাই পারো আমি যতদূর জানি। এরপর কি ধাতুর অক্সাইডের সাথে, এটা কি ছিল ধাতুর হাইড্রোক্সাইড মানে ক্ষারের সাথে, আর ধাতুর অক্সাইড এটা হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কী তৈরি করবে, সেম লবণ আর পানি। এখন কথা হচ্ছে যে হাইড্রোক্সাইড আর অক্সাইড কেন সেম বিক্রিয়া দিচ্ছে, দেখো হাইড্রোক্সাইডটা কি পিওর ক্ষার, আর অক্সাইডটা ক্ষার না হলেও এটা কিন্তু ক্ষারক। কেন, কারণ তুমি যদি CaO এটাকে যদি একটু পানিতে মিক্স করো তুমি দেখবে যে তৈরি করতেছে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো যেইটা থেকে, এটা কিন্তু ক্ষার না, বাট এইটা থেকে ক্ষার উৎপন্ন করা সম্ভব। তাহলে এর ধর্ম ক্ষারীয় হবে ক্যালসিয়াম অক্সাইডের, আর ক্ষারগুলো কী করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে লবণ পানি তৈরি করে, ওই জন্য এটাও সেম বিক্রিয়া দেবে। ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে লবণ পানি তৈরি করতেছে, ক্যালসিয়াম ক্লোরাইড লবণ আর পানি। আর এখানে আরও কিছু বিক্রিয়া দিছে, যেমন কপার অক্সাইড, এটা হচ্ছে কিউপ্রাস অক্সাইড মেনলি। কিউপ্রাস কেন, কপারের কিন্তু সরি এটা কিউপ্রিক অক্সাইড, কপারের 2টা যোজনী, একটা হচ্ছে 1 একটা 2, অক্সিজেনের যোজনী কত 2, কপারের কত 2, 2 2 যেহেতু সেম মিলে গেছে কাটাকাটি গেলে কিউপ্রাস অক্সাইড, সরি কিউপ্রিক অক্সাইড। আরেকটা আছে কিন্তু কপারের যোজনী 1, ওইটা যদি ইউজ হতো তাহলে কিউপ্রাস হতো। যোজনী কম ইউজ হইলে কিউপ্রাস বা আস যুক্ত হয় শেষে, আর বেশি ইউজ হলে ইক। তারপর দেখো নাইট্রিক অ্যাসিডের সাথে যখন, এটা তো বললামই না, কপার অক্সাইডের সাথে যখন কী দেওয়া হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তখন এই যে কপার আর সালফিউরিক অ্যাসিডের সালফেট মিলে তৈরি করবে কপার সালফেট, আর H আর H2 আর O মিলে তৈরি করবে কি পানি। নাইট্রিক অ্যাসিডেরটা কি, এখানে ক্যালসিয়াম আছে নাইট্রেট আছে, তাহলে ক্যালসিয়াম নাইট্রেট লবণ, আর হচ্ছে H আর O আছে, তার মানে কি পানি তৈরি করবে। এই বিক্রিয়াগুলো কিন্তু সহজ, খুবই সহজ বিক্রিয়া। তাহলে অ্যাসিডের আমরা বিক্রিয়া মোটামুটি শেষ করে ফেললাম, প্রায় আমরা 5 থেকে 6টা ধরনের বিক্রিয়া দেখছি। বিক্রিয়াগুলো একটু রিক্যাপ করে আসি। প্রথমেই ছিল সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া, সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া, তারপরে ধাতব কার্বনেটের সাথে, তারপর ধাতব বাইকার্বনেটের সাথে, তারপর হচ্ছে ধাতুর হাইড্রোক্সাইডের সাথে, তারপর ধাতুর নর্মাল অক্সাইডের সাথে। তাহলে অ্যাসিডের বিক্রিয়া দেখা যায়, এই বিক্রিয়াগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা অ্যাসিড কিন্তু আমরা মোটামুটি অর্ধেকের বেশি শেষ করে ফেলছি, আর একটু আছে, তাহলে অ্যাসিড পার্টটা শেষ হবে, তারপর থাকবে ক্ষার পার্ট। আচ্ছা অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা, এখানে কি বলা হয়েছে, কি পানির ভূমিকা, লঘু অ্যাসিড দ্রবণ কথাটি যে বলতেছে, লঘু অ্যাসিড দ্রবণ মানে এখানে পানির মধ্যে অ্যাসিড যোগ করে অ্যাসিডের দ্রবণ তৈরি করা হয়েছে। প্রশ্ন হলো অ্যাসিডের সাথে পানি যুক্ত থাকলে অ্যাসিডের ধর্মের কি কোনো পরিবর্তন ঘটে? অবশ্যই, মানে এখানে বলছে যে অ্যাসিডের ধর্মে পানির ভূমিকা, অ্যাসিড কি পানি ছাড়া কি মানে কাজ করবে কি করবে না এরকম আর কি। তো এখানে আরেকটা কথা বলা হয়েছে যে পানির মধ্যে অ্যাসিড যোগ করা, মনে করো তোমার কাছে একটা পিওর গাঢ় সালফিউরিক অ্যাসিডের বোতল আছে,
যেটার কনসেন্ট্রেশন দেওয়া আছে 98%, মানে 98% সালফিউরিক অ্যাসিড, 2% পানি, মানে পানির পরিমাণটা খুব কম, মানে খুব গাঢ় অ্যাসিড। এটাকে তুমি হালকা দ্রবণ বানাইতে যাচ্ছ, তখন কি তুমি একটা পাত্রে আগে অ্যাসিড নিবা, তারপরে পানি দিবা? এটা করলে কিন্তু ব্লাস্ট করবে, বা এটা কিন্তু ক্ষতিকর, বা এটা করা উচিত হবে না। আগে এখানে ওয়াটার বা পানি নিয়ে রাখতে হবে, তারপর আস্তে আস্তে অল্প অল্প করে অ্যাসিড যোগ করলাম, তারপর দ্রবণটা প্রস্তুত করা লাগবে। বুঝতে পারছো? তো এটা এমনি আর কি একটা বেসিক গেল। ল্যাবরেটরিতে কাজ করলে এই জিনিসগুলো একটু মাথায় রেখে কাজ করা লাগবে। আচ্ছা, আমরা মেইন পড়াতে যাই, কী বলছি এখানে, ও পানির ভূমিকা। এখন অ্যাসিড কিন্তু শুকনো আকারে পাওয়া যায়, যেমন সাইট্রিক অ্যাসিড, আমরা যে ট্যাং, রাসনা এগুলো খাই, এগুলোর মধ্যে কী থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। সাইট্রিক অ্যাসিড যদি নিয়ে আসো, শুকনো সাইট্রিক অ্যাসিড, বা তুমি ওখানে কোনো পানি দেওয়া নেই, বা যেমন অক্সালিক অ্যাসিড, অনার্দ্র অক্সালিক অ্যাসিড মানে পানি ছাড়া, আর্দ্র না, তাহলে হচ্ছে সেখানে কোনো হাইড্রোজেন আয়ন থাকে না। যখনই সেটা মনে করো HCl যদি তুমি সলিড আকারে নিয়ে আসো, বা তুমি আচ্ছা সলিড আকারে নিয়ে আসো, তাহলে এটা কিন্তু H+ আয়ন আর ক্লোরিন মাইনাস আয়ন দিবে না, এটা কিন্তু এইভাবে দিবে না। যখনই তুমি H+টা পানিতে দ্রবীভূত করে অ্যাকুয়াস বানাই ফেলবা, বা জলীয় দ্রবণ বানাই ফেলবা, তখনই কেবল সেটা H+ এবং Cl- দিবে। বুঝতে পারছো? তখনই কিন্তু H+Cl- দিবে। দেখো, পানিতে বিয়োজিত হয়ে H+ দান করবে, যেটা নীল লিটমাসকে লাল বর্ণে পরিণত করতে সাহায্য করবে, লাল বর্ণে পরিণত করবে। আর তখন যে এই যে হাইড্রোজেন আয়নটা যে উপস্থিত থাকে, এইটাই মেনলি তোমার অম্ল ধর্মটা প্রদর্শন করে। হাইড্রোজেন আয়নটাই কি অম্ল ধর্মটা প্রদর্শন করে। দেখো, জলীয় দ্রবণে সাইট্রিক অ্যাসিড আংশিক বিয়োজিত হয়, ইথানোয়িক অ্যাসিড, কার্বনিক অ্যাসিডও, এগুলো তো যেহেতু মিলিত অ্যাসিড, এগুলো আংশিক বিয়োজিতই হবে। দেখো, সাইট্রিক অ্যাসিডের দানা যদি নাও, পানি যোগ করো, তাহলে কি হবে? সাইট্রিক অ্যাসিডের অ্যাকুয়াস হবে। আর এই অ্যাকুয়াসটা যদি তুমি, মানে এই অ্যাকুয়াসটা মিলে হাইড্রোজেন প্লাস আয়ন এবং সাইট্রেট আয়ন দান করবে। এখানে সাইট্রিক অ্যাসিডের সংকেত কি লাগবে কিনা অনেকে জিজ্ঞেস করতে পারো, বাট এখন আপাতত লাগবে না, কারণ সাইট্রিক অ্যাসিডের সংকেতটা একটু কঠিন, তোমাদের বইয়ে যেহেতু লেখা নেই, তোমাদের লাগবে না আশা করি। আচ্ছা, এরপরে দেখো, হাইড্রোজেন ক্লোরাইড যদি তুমি শুকনো অবস্থায় রাখো কিন্তু দ্রবীভূত হবে, যদি পানির সাথে মিক্স করো তখন কিন্তু এটা অ্যাকুয়াস তৈরি করবে, আর অ্যাকুয়াস হলেই H+Cl- আয়ন দিবে। এখন কথা হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড তো আর কঠিন অবস্থায় আনা সম্ভব না। তুমি যদি বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড নাও, মানে 100% সালফিউরিক অ্যাসিড, সেখানে কোনো পানি নেই, বা বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড নাও, এখানেও কোনো পানি নাই, পানি নাই। বিশুদ্ধ কথাটা যখন বলছি তখন পানি থাকবে না। তো পানি না থাকলে দেখি লিকুইড অবস্থায় লিকুইড থাকতে পারে, বাট পানি কিন্তু তার মধ্যে নেই। তো তুমি যদি এমনি নর্মাল মানে লিকুইড নাও, 100% সালফিউরিক অ্যাসিড যদি নাও, যদি দেখবা যেখানে তুমি বিদ্যুৎ পরিবহন করার চেষ্টা করতেছো, হবে না বিদ্যুৎ পরিবহন। এর কারণটা কি? কারণ এই পানি যখন থাকে, লিকুইড যখন থাকে, তখন কিন্তু সে H+ আয়নটা দিতে পারবে না। যখনই আমরা পানি যোগ করবো, মানে তোমাকে 1 ml বা 1-2 ফোঁটা হলেও পানি যোগ করা লাগবে, যেন সেখানে H+ আয়ন তৈরি হতে পারে। যখন অ্যাকুয়াস হয়ে যাবে, তখন এটা আবার H+ আয়ন দান করবে এবং সালফেট আয়ন দান করবে। এই আয়নগুলোই কী করতে, তখন বিদ্যুৎ পরিবহনে সাহায্য করবে। সেমভাবে তোমার যখন HNO3 থাকে, নাইট্রিক অ্যাসিড লিকুইড অবস্থায়, এটা কিন্তু নাইট্রেট আর হচ্ছে সালফেট, এই নাইট্রেট আর হাইড্রোজেন এইভাবে কিন্তু ভাঙে না। যখনই এটা অ্যাকুয়াস হয়ে যায়, তখনই কিন্তু H+ এবং নাইট্রেট মাইনাস আয়নটা দান করে, মানে NO3- দিবে সে দ্রবণে। আর যখনই দ্রবণে এগুলো দিবে, তখনই কিন্তু সে বিদ্যুৎ পরিবহন করা শুরু করবে। এখানে একটা কথা বলা আছে, শক্তিশালী অ্যাসিডের দ্রবণে H+ আয়নের পরিমাণ বেশি থাকে, এটা আমরা অলরেডি আগেও জানি। দুর্বল অ্যাসিডে কী থাকে? তোমার হচ্ছে H+টা কম থাকে, আর শক্তিশালী অ্যাসিডে H+টা বেশি থাকে। এরপরে গাঢ় অ্যাসিডের কথা এর আগে বলা হয়েছে, যে অ্যাসিডে পানির পরিমাণ তুলনামূলক বেশি থাকে, যে অ্যাসিডে পানির পরিমাণ কম থাকে, সেই অ্যাসিডকে গাঢ় অ্যাসিড বলে। আর যে অ্যাসিডে পানির পরিমাণ বেশি থাকে, সেটাকে বলা হয় লঘু অ্যাসিড। লঘু অ্যাসিডের কথা বলা নেই। আচ্ছা, গাঢ় অ্যাসিডগুলো কিন্তু ক্ষতিকর আমাদের। লঘু অ্যাসিডের কথা এর আগেও বলছি। গাঢ় অ্যাসিডগুলো কী কী? তোমার হচ্ছে মানে যে কোনো কিছু হইতে পারে। লঘু অ্যাসিড মানে পানির পরিমাণ বেশি, আর গাঢ় অ্যাসিড মানে পানির পরিমাণটা কম। তো গাঢ় সালফিউরিক অ্যাসিড এগুলো কিন্তু প্রচুর ক্ষতিকর। তোমার স্কিনে যদি পড়ে, স্কিন পুরে একবারে ক্ষত হয়ে যাবে। নাইট্রিক অ্যাসিডও সেম, হাইড্রোক্লোরিক অ্যাসিডও সেম। এগুলো কিন্তু খালি হাতে বা মুখে, চোখে এগুলোতে পড়লে কিন্তু ক্ষতের সৃষ্টি হবে। এই জন্য হ্যান্ড গ্লাভস,
তারপর সেফটি গগলস, মাস্ক এগুলো পরে তারপর ল্যাবে কাজ করতে হবে। তাহলে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের এখানে কিছু কথা বলা আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পানিতে দ্রবীভূত যে অ্যাসিড, যে দ্রবণ উৎপন্ন তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে। হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে মানে তোমার H2Cl2 এটা কি থাকে, গ্যাস, গ্যাস আকারে থাকে, এটাও কি গ্যাস। এখান থেকে কি পাওয়া যাবে, HCl, এটাও কি থাকবে গ্যাস। এই HCl যে গ্যাস পাইলা, এই গ্যাসটাকে যখন তুমি পানি বা জলীয় বাষ্পের সাথে মিক্স করবা তখন এটা তৈরি করবে অ্যাসিড, HCl অ্যাকুয়াস। এই অ্যাকুয়াসটা মেইনলি তোমার পরে H+ দান করবে এবং Cl- দান করবে। তো দেখো এখানে কি বলছে, গাঢ় HCl দ্রবণ যে বোতলে রাখা হয় সেই বোতলের মুখ খুলে হালকা কুয়াশার মতো সৃষ্টি হয় এবং তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। এই জন্য HCl অ্যাসিডের মুখ খোলার আগে নাকে এবং মুখে মাস্ক এবং চোখে নিরাপদ চশমা পরে নিতে হবে। তারপর দেখো গাঢ় নাইট্রিক অ্যাসিড, এটা কীভাবে তৈরি করা হয়, এই যে নাইট্রোজেন গ্যাস, এই যে এখানে তো বিক্রিয়া লেখা আছে, গ্যাসকে পানির সাথে বিক্রিয়া করলেই হয়ে যাচ্ছে। গাঢ় নাইট্রিক অ্যাসিডটা কীভাবে তৈরি করা হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 এই গ্যাসটাকে পানিতে যদি দ্রবীভূত করি তাহলে নাইট্রিক অ্যাসিড তৈরি হবে, পানিতে দিলে নাইট্রিক অ্যাসিড। এবং এখানে আরেকটা উপজাত দ্রব্য পাওয়া গেছে NO, বাট মেইন আমাদের কোনটা দরকার, নাইট্রিক অ্যাসিড। গাঢ় নাইট্রিক অ্যাসিডের মুখে বোতল খুলে হালকা কুয়াশার মতো গ্যাস বের হবে, ঠিক আছে, তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। তবে এটা এখানে একটা 2 মার্কের প্রশ্ন আসে। প্রশ্নটা হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড যে কাচের বোতলে রাখা হয় সেই বোতলের বর্ণ বাদামি কেন হয়। কথা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের বর্ণটা হচ্ছে বাদামি কেন বোতলে রাখা হয়, এর কারণটা হচ্ছে নাইট্রোজেন আয়নটা, নাইট্রিক অ্যাসিডটা আলোর উপস্থিতিতে ভেঙে যায়, অর্থাৎ HNO3টা এটা ভেঙে তোমার H2 অথবা তোমার মনে করো এরকম আর কি তৈরি করে ফেলে, হাইড্রোজেন আলাদা করে ফেলে, নাইট্রেটটা আলাদা করে ফেলে, নাইট্রেটটা তোমার আলাদা করে ফেলে। তো এরকম যাতে ভেঙে না যায় বা মানে এটা বিয়োজিত হয়ে যেন অন্য কিছু তৈরি করে না ফেলে, তাই তোমার এখানে এটা হচ্ছে বাদামি রঙের বোতলে রাখা হয়। বাদামি বোতলে রাখলে কি হবে, যদি বোতলটা হচ্ছে বাদামি করা হয় তাহলে এর ভিতরে সূর্যের আলোটা প্রবেশ করবে না বা সেই পরিমাণে ভাঙতে পারবে না, যেই পরিমাণে ভাঙলে আমাদের ক্ষতি। মনে করো নাইট্রিক অ্যাসিড তুমি অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসছো, ওটা স্বচ্ছ বোতলে রাখছো, এখন সূর্যের আলোর উপস্থিতি ওটা নষ্ট হয়ে গেছে বা ওটা দিয়ে আর বিক্রিয়া করা যাচ্ছে না, তখন তো কোনো লাভ হলো না তোমার। ওই জন্য বাদামি বোতলেই রাখা হয়। তুমি তোমার ল্যাবে দেখো বাদামি বোতলেই তুমি নাইট্রিক অ্যাসিডকে দেখতে পাবা। এরপর দেখো সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড কীভাবে তৈরি করে। আমরা এই সালফিউরিক অ্যাসিড তৈরির মানে বিস্তারিত বিজ্ঞান 10ম অধ্যায় পড়বো। আপাতত যেটুকু জানা রাখা যায়, সালফার ট্রাইঅক্সাইডের সাথে যদি পানি যোগ করা হয় তাহলে সালফিউরিক অ্যাসিড তৈরি করা যায়। যদি কম পরিমাণ পানিতে অল্প পানি নিলাম, ওখানে বেশি বেশি SO3 যুক্ত করলো তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড পাবা। এই হচ্ছে অ্যাসিডের ওভারঅল কথাবার্তা, সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর উপরে ছিল কি অ্যাসিডের সব বিক্রিয়াগুলো, অ্যাসিডের বিক্রিয়ায় বা অ্যাসিডের পানির ভূমিকা, আর অ্যাসিড কাকে বলে, অ্যাসিড কী কী বিক্রিয়া করে, অ্যাসিডের ধর্ম, এগুলো। আচ্ছা অ্যাসিডের পড়াটা শেষ, এখন আমরা ক্ষারের জাম্প করি, ক্ষার নিয়ে একটু পড়াশোনা করি। আচ্ছা ক্ষারক কাকে বলে এটা একটু জেনে নিই। ক্ষারক হচ্ছে ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড। এখন ধাতু বলতে কি বোঝাচ্ছে, মনে করো ক্যালসিয়াম বা সোডিয়াম, এরকম ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক বলতে কি বোঝাতে পারে, ওই যে অ্যামোনিয়াম, এগুলো বোঝাতে পারে। তো কি বলছে, এগুলোর কি অক্সাইড এবং হাইড্রো অক্সাইডকে, যেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। আচ্ছা ক্যালসিয়াম অক্সাইডটা কি এরকম, তারপর হচ্ছে সোডিয়ামের অক্সাইডটা কি Na2O, তারপর এই যে অ্যামোনিয়াম অক্সাইডটা কি, অ্যামোনিয়াম অক্সাইডটা হচ্ছে NH4OH, NH4। আচ্ছা অ্যামোনিয়াম অক্সাইড এইভাবে লিখতে পারো NH4 2O, কারণ অক্সিজেনের 2, অ্যামোনিয়ামের তো 1, এগুলো হলো অক্সাইড। আর কি বলছে হাইড্রো অক্সাইড, হাইড্রো অক্সাইড কেমন হবে CaOH2, তারপর সোডিয়াম হাইড্রো অক্সাইড, তারপর অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড,
তাহলে দেখো কি বলছে, ধাতু এবং ধাতুর মধ্যে ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইডগুলো আমি এখানে লিখছি, আর হাইড্রোক্সাইডগুলো এদিকে লিখছি। তো দেখি এদের সাথে যদি আমি অ্যাসিডের বিক্রিয়া করি লবণ আর পানি উৎপন্ন হয় কিনা। তো আমি যদি এখানে HCl দিই তাহলে দেখা যাবে যে ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড, সাথে তৈরি করবে কি পানি। এখানে যদি আমি মনে করো H2SO4 দিই তাহলে দেখবা যে এখানে সোডিয়াম আর সালফেট মিলে তৈরি করবে Na2SO4, সোডিয়াম সালফেট লবণ, এবং তৈরি করবে সাথে কি পানি। এটার সাথে যদি আমি কোনো একটা অ্যাসিড দিই, মনে করো HCl দিলাম, তখন কি তৈরি করবে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এবং তার সাথে তৈরি করবে পানি। তাহলে এগুলো দেখো অক্সাইডগুলোর সাথে যদি আমি কোনো অ্যাসিডের বিক্রিয়া করাচ্ছি তাহলে সেখানে লবণ আর পানি তৈরি হচ্ছে। সেমভাবে আমি যদি হাইড্রোক্সাইডগুলোর সাথেও বিক্রিয়া করি, যেমন এখানে যদি আমি HCl দিই তাহলে এখানে কি তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করবে। তারপর এটা কি তৈরি করবে, যদি আমি এখানে কোনো একটা অ্যাসিড যোগ করি, এটাও হচ্ছে লবণ আর পানি তৈরি করবে। তার মানে ক্ষারক কারা, ক্ষারকরা হচ্ছে ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড, যেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে লবণ এবং পানি উৎপন্ন করে, সেটাই কি ক্ষারক। তো এখানে তোমাদের বইয়ে কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা উদাহরণগুলো আরও দেখলে বুঝতে পারবা। যে দেখো এটা কিন্তু অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, অ্যাসিড বিক্রিয়া করে লবণ আর পানি। তারপর এটা কিন্তু হাইড্রোক্সাইড, পটাশিয়াম তো ধাতু, ধাতুর হাইড্রোক্সাইড, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি। এই যে ধাতুর মতো যৌগমূলক মানে অ্যামোনিয়াম, ধাতুগুলোর কি হয় পজিটিভ চার্জযুক্ত হয় না আয়ন আকারে থাকলে। দেখো অ্যামোনিয়ামটা কি পজিটিভ চার্জ, তো ওই জন্য ধাতুর মতো আয়ন বলতে এরকম পজিটিভ চার্জযুক্ত যৌগমূলকগুলোকে বোঝাচ্ছে আর কি। অ্যাসিডের সাথে বিক্রিয়া করে দেখো সোডিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ আর পানি পাওয়া গেছে। আর দেখো এখানে বলা আছে অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, এই আয়নগুলো ধাতুর মতো ক্রিয়াশীলমূলক। আর অধাতুর মতো ক্রিয়াশীল বা অধাতব আয়ন কোনগুলো, এই যে ক্লোরিন, সালফেট, নেগেটিভগুলো হচ্ছে অধাতুর মতো আর পজিটিভগুলো হচ্ছে ধাতুর মতো। আর এখানে কি বলছে প্রশমন বিক্রিয়ার কথা বললো, যে অ্যাসিডের সাথে যদি ক্ষারের বিক্রিয়া করি তাহলে লবণ আর পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে কি বলে, অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়া বলে। তাই বলা হয় অ্যাসিড ক্ষারকে প্রশমিত করে, আর ক্ষারক কাকে প্রশমিত করে, অ্যাসিডকে। আচ্ছা আমরা ক্ষারক সম্পর্কে বললাম, কি বললাম এখানে একই সাথে বলছি ক্ষারকটা হচ্ছে অক্সাইড এবং হাইড্রোক্সাইড, ধাতুর আর কি। আর এখানে যদি আমি ক্ষারে আসি, ক্ষারের সংজ্ঞায় এখানে কি বলছে, ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের, ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড। এখানে কিন্তু মনে রাখতে হবে যখন ক্ষারক বলতেছি তখন অক্সাইডও কাউন্ট করতেছি, হাইড্রোক্সাইডও কাউন্ট করতেছি, বাট ক্ষার বললে এখানে শুধুমাত্র হাইড্রোক্সাইডটাকে কাউন্ট করা হয়, যেটা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে। তাহলে ক্ষার হওয়ার জন্য দুটি সূত্র, যৌগটিতে অবশ্যই কী হওয়া লাগবে, হাইড্রোক্সাইড হওয়া লাগবে, এবং হাইড্রোক্সাইড মানে ওইস থাকা লাগবেই। যেমন Na2O, এটা কি ধাতুর একটা অক্সাইড, এটাকে তুমি ক্ষারক বলতে পারবা, বাট এটাকে কি ক্ষার বলতে পারবা না। ক্ষার বলতে গেলে অবশ্যই তোমাকে ওখানে ওয়েজ থাকা লাগবেই, তখনই কেবল এটাকে ক্ষার বলতে পারবা, তার আগে কিন্তু ক্ষার বলতে পারবা না। বাট এইটাকে কি ক্ষারক বলা যাবে না, এটা ক্ষার ঠিক আছে, ওয়েজ থাকার কারণে সে ক্ষারে মানলাম, বাট এটাকে কি ক্ষারক বলা যাবে না। আমরা ক্ষারকের সংজ্ঞাটাতে কি দেখছিলাম, ক্ষারকের সংজ্ঞাটাতে দেখছিলাম যে অক্সাইডও নেওয়া যাবে, অক্সাইডগুলোকেও ক্ষারক বলা হয়, হাইড্রোক্সাইডগুলোকেও। আর ক্ষারের সঙ্গে দেখতেছি শুধু হাইড্রোক্সাইডগুলোকে ক্ষার বলা হয়। তার মানে তুমি এটা বলতে পারো যে সব ক্ষারকই ক্ষার নয়। দেখো এটা একটা ক্ষারক, আবার এটা একটা ক্ষার, তো এই ক্ষারকটাকে ক্ষার বলতে পারবা, বাট এটা তো ক্ষারক, এটাকে কি ক্ষার বলা যাবে না। মানে সব সব ক্ষারকই ক্ষার নয়, কিন্তু সকল ক্ষারই কি হবে, ক্ষারক হবে। যে কোনো ক্ষার মানে ওয়েজ থাকলে তো সেটা ক্ষারক বলতে পারতেছি। এটা অনেক সময় 2 মার্কের প্রশ্নে আসে, অনুধাবনে আসে আর কি, যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারকই ক্ষার নয়, ব্যাখ্যা করো। এখানে দুইটা শর্তের মধ্যে একটা তো বললাম হাইড্রোক্সাইড থাকা লাগবে, আরেকটা কি পানিতে দ্রবীভূত হওয়া লাগবে। পানিতে যদি দ্রবীভূত না হয় তাহলে কিন্তু ওইচ আয়নটা দিতে পারবে না, পানিতে দ্রবীভূত হওয়া লাগবে। বাসাবাড়িতে অনেক ক্ষার জাতীয় পদার্থ ব্যবহার করে, যেমন টয়লেট পরিষ্কার করার জন্য টয়লেট ক্লিনার ব্যবহৃত হয়, তার সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষার থাকে। কাঁচ পরিষ্কারের জন্য যে গ্লাস ক্লিনার সেখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার থাকে গ্লাস ক্লিনারে। লঘু ক্ষারের ধর্মসমূহ, লঘু মানে কি, এখানে হচ্ছে পানি বেশি থাকে
কম ক্ষার থাকে, যে দ্রবণটা তৈরি সেটাই হচ্ছে লঘু ক্ষার দ্রবণ। লিটমাস পরীক্ষা কি আমরা দেখছি যে অনীল মানে অম্ল নীল লিটমাসকে লাল করে। অম্ল যদি নীলকে লাল করে তাহলে ক্ষার এর উল্টাটা করবে, লালকে নীল করবে। তাহলে দেখো তুমি যদি দেখবে লাল লিটমাসটা কি হয়ে যাবে, নীল হয়ে যাবে। তাহলে ক্ষার শুধু দ্রবণ শুধুমাত্র লাল লিটমাসকে নীল করে, আর অ্যাসিড নীলকে লাল করে। তুমি যদি দেখো ক্ষার জাতীয় কোনো কিছু স্পর্শ করো তাহলে পিচ্ছিল অনুভূতি হয়। তাহলে ক্ষার দ্রবণ পিচ্ছিল জাতীয় পদার্থ, এটা একটা ক্ষারের ধর্ম বলতে পারবে। ক্ষার কেমন, পিচ্ছিল পদার্থ। তবে যদি সেটা মানে শক্তিশালী ক্ষার হয়, সেটাকে স্পর্শ করলেও কিন্তু ক্ষতি হবে। যেমন আমরা দেখছিলাম অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড, এগুলো কিন্তু শক্তিশালী অ্যাসিড বা ক্ষতিকর অ্যাসিড, মানে খালি হাতে টাচ করা যায় না। তো যেগুলো শক্তিশালী ক্ষার সেগুলো কিন্তু সেভাবে টাচ করা উচিত হবে না, নাহলে কিন্তু ত্বকের তোমার ক্ষতি করতে পারে। এখন আসে ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। ধাতব লবণ, ধাতব লবণ মানে লবণটাতে অবশ্যই ধাতু থাকবে, যেমন অ্যালুমিনিয়াম একটা ধাতু, ফেরাস নাইট্রেট, ফেরাস আসি, এফি এর যোজনী কিন্তু দুইটা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। এখানে কোনটা ইউজ হয়েছে দেখো 2, ওই জন্য আস, ছোটোটা হলে আস, বড়টা হলে ইক। ফেরিক নাইট্রেট দেখো এখানে 3 ইউজ হয়েছে, ফেরিক নাইট্রেট। জিঙ্ক নাইট্রেট, জিঙ্কের যোজনী তো, ইত্যাদি লবণের সাথে লঘু ক্ষার বিক্রিয়া করে সংশ্লিষ্ট ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। অর্থাৎ এখানে শুধু ধাতব নাইট্রেট লবণ ব্যবহার করা হয়েছে। ধাতব নাইট্রেট লবণ ব্যতীত ধাতব ক্লোরাইড, সালফেট, কার্বন ইত্যাদি লবণ ব্যবহার করলেও ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। অর্থাৎ এখানে তোমার বলছে যে শুধু নাইট্রেটই না, তুমি যদি অন্যান্য মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নাও। আচ্ছা আগে নাইট্রেটের বিক্রিয়াটা দেখো, অ্যালুমিনিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়ামের 3, নাইট্রেটের 1 লেখার দরকার নেই। যদি বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, মানে যে কোনো একটা ক্ষারের সাথে যদি বিক্রিয়া করো তাহলে এটা কী তৈরি করবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, যেটা অদক্ষেপ পড়ে যাবে, আর সাথে তৈরি করবে সোডিয়াম নাইট্রেট। বুঝতে পারছো? এখন আমি যদি অন্য কোনো একটা মানে যে শুধু যে নাইট্রেট দিয়ে যে এমনটা হবে এমনটা না, আমি যদি হচ্ছে এখানে কার্বনেট দিই, মনে করো অ্যালুমিনিয়াম কার্বনেট দিলাম, সরি, মনে করো অ্যালুমিনিয়াম কার্বনেট Al2CO3, এখানে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে বিক্রিয়াটাতে কী হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যাবে। অ্যালুমিনিয়াম আর হাইড্রোক্সাইড পাওয়া গেল, আর এই যে Na আর কার্বনেট এটা মিলে তৈরি করবে সোডিয়াম কার্বনেট, Na2CO3। তুমি চাইলে সমাধা করে নিতে পারো, বাট এরকম হবে সেটা। যেমন এখানে দেখো, যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম নাইট্রেট থাকতেছে তখন এখানে সোডিয়াম নাইট্রেট লবণ, যদি কার্বনেট থাকে তাহলে সোডিয়াম কার্বনেট লবণ। এখন যদি তুমি ক্লোরিন দাও, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর NaOH, তখন কি হবে, এই অ্যালুমিনিয়াম আর OH তো বিক্রিয়া করবে AlOH3, আর সোডিয়াম আর ক্লোরিন মিলে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড, NaCl। বুঝতে পারছো আশা করি? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে লঘু এটার বিক্রিয়া। তবে এইখানে তোমাকে একটু মনে রাখতে হবে, MCQর জন্য বিশেষ করে, বা সিকিউতে আসে এই পয়েন্টটা, যে ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। এই যে এখন কি মনে রাখতে হবে, এখানে মনে রাখতে হবে কালারগুলা, কোনটা কি কালার দেয়। কোনটা কি কালার দেয়, যেমন অ্যালুমিনিয়াম নাইট্রেট, এটা কিন্তু স্বচ্ছ বর্ণ দিবে, অদক্ষেপ করবে ঠিক আছে, বাট জেলির মতো অদক্ষেপ, মানে কোনো কালার থাকবে না সেটাকে। এই যে দেখো সাদা বর্ণের অদক্ষেপ। আর সোডিয়াম নাইট্রেট যেটা, এটা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, এটি পানিতে কোনো বর্ণ প্রদান করে না, সাদা বা থকথকে বা একটু মানে ঘোলাটে টাইপের আর কি একটা অদক্ষেপ দিবে এটা। তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেটটা কি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা কি, সাদা অদক্ষেপ। তারপর ফেরাস নাইট্রেটটা দেখো এখানে, তাহলে দেখো Fe আছে, OH আছে, তাহলে এটা তৈরি করবে ফেরাস হাইড্রোক্সাইড, FeOH2, আর Na2, এটারও অদক্ষেপ দিবে, বাট এটার অদক্ষেপটা হবে সবুজ। তাহলে ফেরাস 2 যদি থাকে তাহলে এটা কি সবুজ। তারপর আরও কয়েকটা বিক্রিয়া আছে, এবার দেখো ফেরিক নাইট্রেট, Fe3, মানে FeNO3, তারপর হচ্ছে 3, এটা হচ্ছে ফেরিক। কেন, কারণ এটা
যোজনী ইউজ হচ্ছে 3, আর 2 যোজনী হচ্ছে ফেরাস। আচ্ছা, এটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি তাহলে কি তৈরি করবে? FeOH3, যেহেতু এখানে ফেরিক ইউজ হয়েছে তাহলে ফেরিক হাইড্রোক্সাইড। আর এই ফেরিক হাইড্রোক্সাইডটা কী বর্ণ দিবে? বাদামি। তাহলে দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা, এইটা হচ্ছে বর্ণ দিচ্ছে সাদা বা স্বচ্ছ বর্ণ, বা তোমার ঘোলাটে বলতে পারো। আর FeOH2 এটা বর্ণ দিচ্ছে হচ্ছে সবুজ। আর FeOH3 এটা বর্ণ দিচ্ছে কি? বাদামি। এই বর্ণগুলো অবশ্যই মনে রাখতে হবে, MCQ বলো বা CQ বলো, কাজে লাগবে। তারপর কপার নাইট্রেট, কপারের সাথে যদি এটার বিক্রিয়া দিই তাহলে CuOH2, এটা কপার নাইট্রেট না বলে এটাকে কিউপ্রিক নাইট্রেটও বলতে পারো, কারণ কপারের যোজনী কত? 1 আর 2, এখানে কত ইউজ হচ্ছে? 2। ছোটোটা ইউজ হলে আস, বড়টা ইউজ হলে ইক, মানে কিউপ্রিক। এটার বর্ণটা হবে কি? হালকা নীল। দেখো সেম বিক্রিয়া, কপারের সাথে OH থাকবে CuOH2, আর নাইট্রেটের সাথে সোডিয়াম নাইট্রেট। এটা কোনো বর্ণ দিবে না, কিন্তু এই কপার হাইড্রোক্সাইড যেটা, এটা বর্ণ দিবে কি? হালকা নীল বর্ণ দিবে। তাহলে কপার বা কিউপ্রিক হাইড্রোক্সাইড এটা দিবে কি? হালকা নীল, বা শুধু নীল বললেও হবে। তারপর জিঙ্ক নাইট্রেট, এটাও একটা ধাতুর নাইট্রেট, জিঙ্ক তো একটা ধাতু। এটা যদি বিক্রিয়া করো ক্ষারের সাথে তাহলে, আচ্ছা একটা জিনিস বলো, যে বলি আর কি, যে এটা যে এটা কিন্তু বর্ণহীন, এটাও বর্ণহীন, বাট দুইটা বিক্রিয়া করার ফলে একটা পদক্ষেপ পাচ্ছি। এই কালার, এটার আবার কালার থাকতেছে, যেমন এটাও বর্ণহীন এটাও বর্ণহীন, বিক্রিয়া করে যে পদক্ষেপ পাচ্ছে এটা হচ্ছে নীল কালার। বিক্রিয়ার আগে দুইটা কিন্তু স্বচ্ছ, বিক্রিয়া করার পরে এই কালারটা আসতেছে। আচ্ছা, জিঙ্ক হাইড্রোক্সাইডের কালারটা কি আসবে? এটাও আসবে সাদা। তাহলে এখানে সাদা কিন্তু দুইটা, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর একটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, এটাও কি হবে? সাদা বর্ণ। তার মানে অবশ্যই কিন্তু তোমাকে মনে রাখতে হবে এগুলা, কোনটার কি কি বর্ণ। আচ্ছা, এখন অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া। অ্যামোনিয়াম ক্লোরাইড যদি নেওয়া হয় একটা পাত্রে, সেখানে যদি ক্ষার যোগ করা হয় তাহলে অ্যামোনিয়া গ্যাস, সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হবে। এই যে দেখো NH4Cl, Na, এই Cl আর Na মিলে তৈরি করবে NaCl। আর NH4 থেকে তৈরি হবে NH3, যেটা গ্যাস উপরের দিকে চেদ দিচ্ছে, মানে কি এটা উড়ে চলে যাবে। আর NH4 থেকে NH3 এসছে, তাহলে একটা H বাকি আছে, ওই H আর OH মিলে তৈরি করবে কি? পানি। তুমি আরও অন্যান্য লবণের সাথে বিক্রিয়া করে দেখতে পারো। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে তুমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে KCl পাওয়া যাবে, পানি, আর হচ্ছে NH3। তারপর যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যদি তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে CaCl2 পাওয়া যাবে, পানি, আর NH3। মানে তুমি যেই, দেখো এবার কিন্তু একটা হচ্ছে ক্ষারক দিয়েছে, এগুলো কিন্তু ক্ষার। এটা যদি বিক্রিয়া হয় তাহলে কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড আর পানি আর হচ্ছে NH3। তার মানে অ্যামোনিয়ামের যে কোনো লবণ যদি নিয়ে আসো তাহলে সেটার সাথে যদি একটা ক্ষারের বিক্রিয়া করো তাহলে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা আমরা অ্যাসিডের ক্ষেত্রে দেখছি। যদি আমি মনে করো HCl লিকুইড অবস্থায় নিয়ে আসছি, বা কোনো একটা অ্যাসিড আছে যেমন সাইট্রিক অ্যাসিড, এটা আমি সলিড অবস্থায় নিয়ে আসছি, তো এইটা কি হচ্ছে? মানে H+ দিয়েছিল? দেয়নি। এটা কি H+ দিয়েছিল? দেয়নি। কেন দেয়নি? কারণ এগুলো হচ্ছে পানিতে দ্রবীভূত নাই, মানে লিকুইড আছে। লিকুইড মানে ওটা পিওর HCl, ওখানে কোনো মানে আয়নই নাই। আবার যখন তুমি একটা কী বলে কঠিন অ্যাসিড নিয়ে আসছো বা সলিড, ওইটাতেও কিন্তু H+ দিতে পারবে না। তখনই H+ দিত যখন এগুলোকে পানির সাথে দ্রবীভূত করে অ্যাকুয়াস করা হতো। অ্যাকুয়াস যদি করা হতো তখনই কিন্তু এটা H+ দিত। তাহলে অ্যাসিডের ক্ষেত্রেও সেম। অ্যাসিডরা কী দেয়, সরি ক্ষারের ক্ষেত্রেও সেম। ক্ষাররা কী দেয়? সাধারণত OH- আয়ন দান করে, OH- আয়ন দান করে। কিন্তু তুমি যদি ডিরেক্ট ওই সলিড থেকে যদি চাও, মানে কঠিন অবস্থায় যদি চাও যে এটা K+OH- আয়ন দান করুক, এটা কিন্তু জীবনেও দিবে না। তা এটাকে কী করতে হবে? এই সলিডটাকে অবশ্যই পানিতে মিক্স করে এটাকে KOH
অ্যাকুয়াস বানাইতে হবে, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণে বানাইতে হবে। বানানোর পরে তারপর তারা কে প্লাস আর ওএইচ মাইনাস, এই যে কে প্লাস অ্যাকুয়াস ওএইচ মাইনাস অ্যাকুয়াস থেকে সেমভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিডটাকে পানির সাথে মিক্স করে Na প্লাস ওএইচ মাইনাস আকারে সাজাতে, মানে মাইনাস আকারে সে আয়ন দিতে পারবে আর কি। আর এখানে বলছে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে অ্যামোনিয়া অণুর সমষ্টি। অ্যামোনিয়াকে পানিতে দ্রবীভূত করা হলে অ্যামোনিয়া গ্যাস ও পানির বিক্রিয়ায় অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। তবে পানিতে অ্যামোনিয়ার সামান্য অংশই দ্রবীভূত হয়, খুব অল্প সংখ্যক হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। সুতরাং অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়া অণু, পানির অণু এবং অল্প সংখ্যক অ্যামোনিয়াম আয়ন ও হাইড্রোক্সাইড আয়ন উপস্থিত থাকে। ভ্রাম্যমাণ হাইড্রোক্সাইড আয়নের উপস্থিতির উপর ক্ষার দ্রবণের বৈশিষ্ট্য নির্ভর করে। যে সকল ক্ষার জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় তারা দুর্বল ক্ষার, আর সম্পূর্ণ আয়নিত হলে তারা সবল ক্ষার। আমরা গাঢ় অ্যাসিড, তারপর হচ্ছে লঘু অ্যাসিড দেখছি মানে অ্যাসিডের পড়ানোর সময়। আবার দুর্বল দুর্বল অ্যাসিড, সবল অ্যাসিডও দেখছি। দুর্বল অ্যাসিড মানে কি, যেমন এই যে CH3COOH, এটা দুর্বল অ্যাসিড। কেন? কারণ এটা কম পরিমাণে বিয়োজিত, মানে কম H প্লাস আয়ন দেয় এবং নেগেটিভ আয়ন দেয়। কম পরিমাণে যেটা বিয়োজিত হয় সেটা হচ্ছে দুর্বল। আর শক্তিশালী কারা? এই যে H2SO4, HCl, এরা কিন্তু শক্তিশালী ছিল কারণ এরা 100% বিয়োজিত হয়। ক্ষারের ক্ষেত্রেও সেম। সবল ক্ষার কারা? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এগুলো দেখো, এগুলো যারা 1 এবং 2 নম্বর ধাতুগুলো দিয়ে গঠিত ক্ষারগুলো, এগুলো হচ্ছে সবল ক্ষার। আর দুর্বল কারা? দুর্বল হচ্ছে যারা হচ্ছে, মানে এগুলা কি করে, এগুলো হচ্ছে সম্পূর্ণ পরিমাণে বিয়োজিত হয়ে যায় এবং OH মাইনাস আয়ন দেয়, 100% OH মাইনাস দেয়। বাট দুর্বল কারা? যেমন NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু দুর্বল। কারণ এটা কিন্তু কম পরিমাণে হাইড্রোজেন আয়ন দেয়। হাইড্রোজেন বলতে OH আয়ন দেয়। যেমন এখানে লেখাই আছে দেখো, দুর্বল ক্ষারের দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের পরিমাণটা কি সবল ক্ষারের তুলনায় কম থাকে। মানে একটা সবল ক্ষার যেই পরিমাণ হাইড্রোক্সাইড আয়ন সে ত্যাগ করবে, দুর্বল ক্ষার কিন্তু সে পরিমাণ করবে না। গাঢ় অ্যাসিড এবং গাঢ় ক্ষারের ক্ষয়কারী ধর্ম, আমরা এটা অলরেডি বলছি। গাঢ় অ্যাসিড হচ্ছে ক্ষয় করতে পারে, সে ইজিলি লোহার টুকরা বলো বা যে কোনো কিছু ঝাঁঝরা করে ফেলতে পারে। গাঢ় অ্যাসিড, গাঢ় ক্ষার অত্যন্ত ক্ষয়কারক পদার্থ। এগুলো কাপড়, চোখে, শরীরে লাগলে ত্বক এবং কাপড়কে ক্ষয় করতে পারে। মানে কাপড় যদি পরে তাহলে কাপড় পুড়ে যাবে, ত্বকে লাগলে ত্বক তোমার স্কিন পুড়ে যাবে এবং সেখানে জ্বালা পোড়া করবে আর কি। তো পানির মধ্যে গাঢ় অ্যাসিড বা গাঢ় ক্ষার অল্প অল্প যোগ করে তাকে দ্রবীভূত করে লঘুতম তৈরি করা হয়। বারবার বলছি, আগেও বলছি যে ক্ষার আছে, ক্ষারে পানি দেওয়া যাবে না। কারণ ক্ষার মানে অতিরিক্ত একটা সক্রিয় একটা যৌগ পানির তুলনায়। তো যখনই পানিটা এখানে দিবা তখন এটা ব্লাস্ট করবে বা অন্য কিছু হতে পারে, ছিটকে তোমার উপরে পড়ে যেতে পারে। তোমাকে অবশ্যই আগে পানি নিতে হবে, তারপর ফোটায় বা অল্প অল্প করে ক্ষার যোগ করতে হবে। আগে কি নিতে হবে? পানি নিতে হবে। যদি অসাবধানবশত গাঢ় অ্যাসিড বা গাঢ় ক্ষার শরীরে লেগে যায় তবে তোমাকে পানি দিয়ে সেই জায়গায় ধুতে হবে এবং শিক্ষককে জানাতে হবে। আর এটাও তো বলা আছে তীব্র অ্যাসিড বা মৃদু অ্যাসিড। মৃদু যেটা সেটা কম পরিমাণে H প্লাস বা প্রোটন দান করে, আর তীব্র যেটা বেশি পরিমাণে। মৃদু ক্ষার যেটা সেটা কম পরিমাণে OH দেয়, আর যেটা হচ্ছে তীব্র ক্ষার সেটা বেশি পরিমাণে OH দেয়। এই হচ্ছে কাহিনী। পিএইচ এর ধারণা। পিএইচটা কি? পিএইচ হচ্ছে কোনো একটা দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। এটাই কি পিএইচ? পিএইচ হচ্ছে কোনো একটা দ্রবণে অবস্থিত ঋণাত্মক লগারিদম। কার ঋণাত্মক লগারিদম? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। এখন তোমাকে যদি মানে প্রশ্নে বলে যে একটা দ্রবণ আছে যেমন তোমাকে যদি প্রশ্নে এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বলে দেওয়া থাকে, ধরে নাও একটা প্রশ্ন বলা থাকলো এই যে এইটাই ধরো 10⁻⁻⁷, এটা বলে দেওয়া আছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তখন পিএইচ কীভাবে বের করবা? পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, তাহলে মাইনাস লগ, আর ঘনমাত্রা কত দেওয়া আছে? 10⁻⁷। এটা তুমি ক্যালকুলেটরে যদি করো
মাইনাস দিবা, দেন লক, দেন 10, কি আসে 7 আসতেছে, তাহলে এটা কত আসবে 7। পিএইচ এর মান সবসময় মনে রাখবা 0 থেকে 14-র মধ্যেই থাকে। তো এখানে একটা তোমাদের একটু জিনিস বুঝাই, ওপেন হচ্ছে না কেন? দেখো, কোনো একটা যৌগে মনে করে দেওয়া থাকলো, মনে করে একটা প্রশ্ন দেওয়া আছে তোমার যে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে OH আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, OH আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 10⁻5। এখন তোমাকে বলছে যে 10⁻5 দেওয়া আছে, বলছে পিএইচ ইকুয়াল টু হোয়াট। তাহলে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তাহলে এ কি আয়ন দিবে, সোডিয়াম প্লাস আর OH মাইনাস, এই দুইটা আয়ন দিবে। তো এই OH মাইনাস আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, বাট তোমাকে বের করতে বলছে পিএইচ। আমরা কি জানি, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস আয়ন, এটা জানি কিনা, বাট এখানে কি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা আমরা দেখতে পাচ্ছি বা আছে কি, নাই। তাহলে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমরা মেনলি পি অফ OH বের করবো, মানে POH বের করবো। তাহলে কী হবে, এটা পিএইচ যদি হয় মাইনাস লগ অফ এইচ প্লাস আয়ন, তাহলে পি অফ OH হবে মাইনাস লগ অফ OH মাইনাস আয়ন, মাইনাস লগ OH মাইনাস আয়ন। তাহলে মান যদি বসাই মাইনাস লগ OH মাইনাসের কত দেওয়া আছে 10⁻5, এটা আসবে কত 5 আসবে। আমরা পি অফ OH বের করলাম 5, বাট পি অফ এইচ লাগবে আমাদের, পি অফ এইচ। তো এই সূত্রটা সবসময় মনে রাখবা যে পি অফ এইচ আর OH এই দুটা যোগ করলে সবসময় কী হয় 14 হয়, এটা কিন্তু একটা সূত্র। তাহলে পি অফ এইচ আমরা বের করবো, এটা থাক। পি অফ OH এর মান কত বের করছি 5, বসাই দাও 5 14, তাহলে পি অফ এইচ কত হবে, এটা হবে 14 - 5 9। এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি যে কেন আমরা 14 যোগ করতেছি। আসলে পিএইচের যে রেঞ্জটা, পিএইচের রেঞ্জ এটা কত থেকে জানো, এটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, মানে 0 থেকে 7 পর্যন্ত একটা, 7 থেকে 14 পর্যন্ত একটা। 0 থেকে 7-এর মধ্যে থাকলে বা 6.9 পর্যন্ত যদি থাকে তাহলে সেটাকে কি বলবো, অ্যাসিড বলবো। আর 7 হচ্ছে নিউট্রাল, নিউট্রাল মানে নিরপেক্ষ। আর 7 থেকে 14 যেটা, এটা হচ্ছে তোমার ক্ষারীয় বা বেসিক বা বেস বলতে পারো, ক্ষার ইংরেজি হচ্ছে বেস। তো যখন হচ্ছে পি অফ OH হিসাব করা হচ্ছে তখন কিন্তু এটা পি অফ OHটা তোমার মাইনাস লগ অফ OH দিয়ে হিসাব করছে, বাট পি হিসাব যখন বের করতেছে তখন এই দুইটার যোগফল 14 ধরতেছে। এই দুইটার যোগফল 14 ধরে যদি পি অফ OHটা জানো, এটা বিয়োগ করে দিলে পি অফ এইচটা পেয়ে যাবে। তো এরকম ম্যাথ যদি আসে পরীক্ষায়, আশা করি তোমরা পারবা। তাহলে আমরা মেইন বইয়ে চলে যাই এখন। এই দেখো, যত H প্লাস বেশি হবে তত পিএইচ এর মান কমবে। H প্লাস যত ঘনমাত্রা যত বেশি তত পিএইচ এর মান কম। কারণ কি, H প্লাস বেশি মানে কি, সেটা অ্যাসিড। এই যে H প্লাস যদি যত বেশি হয়, কারণ অ্যাসিডই তো H প্লাস দেয়, তাই না? H প্লাস যত বেশি হবে, H প্লাস যত বেশি হবে তার মানে সেটা কি, তত অ্যাসিড, অ্যাসিডিটি বেড়ে যাবে। আর অ্যাসিডিটি বাড়া মানে কি, অ্যাসিডিটি বেড়ে যাওয়া মানে কি, কি বললাম, স্বাদ হচ্ছে নিউট্রাল, যত কমবে তত কিন্তু অ্যাসিডটা বাড়বে।
আবার এদিকে যত যাবে বেসের মানটা তখন বাড়বে যখন হচ্ছে এই 14 মানে এই সংখ্যাটা বাড়বে আর কি, 7-এর পরে 8, 8-এর চেয়ে 9 বেশি ক্ষারীয়, 9-এর চেয়ে 10 বেশি ক্ষারীয়। বাট অ্যাসিডিকের ক্ষেত্রে 7-এর চেয়ে 6 বেশি অ্যাসিডিক, 6-এর চেয়ে 5, এইভাবে আর কি চলতে থাকবে। তাহলে আশা করি বুঝতে পারছো এটা। এরপরে আমরা আবার বইয়ে যাই। যদি বিশুদ্ধ পানির মধ্যে ক্ষার যোগ করে তবে OH বিশুদ্ধ পানির এইচের সাথে বিক্রিয়া করে ওই দ্রবণের বিশুদ্ধ পানির তুলনায় এইচের সংখ্যা কমে যাবে। যেমন মানে তুমি যদি পানিতে যদি ক্ষার যোগ করো, পানিতে কি থাকে, এইচ থাকে আর OH থাকে, এবং এটা ব্যালেন্স থাকে। মনে করো আমি যদি এখন একটা ক্ষার যোগ করি, ক্ষার মানে কি, সেখানে OH আছে, ওই OH আর H মিলে কি তৈরি করবে, পানি তৈরি করে ফেলবে। তার মানে দেখো এ কিন্তু একটা H+কে কমাই দিল, তাহলে কি থাকতেছে, OH থাকতেছে। OH মানে কি, ক্ষার, মানে পানিটা তখন ক্ষারীয় হয়ে গেল। পিএইচ এর পরিমাপ, পিএইচ কীভাবে পরিমাপ করা হয় এটা অলরেডি বলছি। দেখো এই যে পিএইচের মান 7-এর থেকে বেড়ে যাবে, মানে তোমার একটা পানি রাখছো, পানিটা হচ্ছে নিউট্রাল অবস্থা আছে 7, তুমি যদি ওখানে 1 ফোঁটাও যদি ক্ষার যোগ করো দেখবা যে এটা 7-এর চেয়ে বেড়ে গেছে, কারণ আমরা জানি 7-এর চেয়ে বেশি হলে এগুলো কী হয়, ক্ষারীয়, আর 7-এর চেয়ে কম হলে অ্যাসিডিক হয়। এই যে দেখো 0 থেকে 6.9 পর্যন্ত কত, এটাকে তুমি ধরতে পারো অ্যাসিড। আবার 8 থেকে 14 পর্যন্ত এটা কি, ক্ষার। 7টা শুধু হচ্ছে তোমার নিরপেক্ষ বা নিউট্রাল। পিএইচ কী দিয়ে মাপা হয়, পিএইচ স্কেল দিয়ে মাপা হয়। পিএইচ স্কেলে হচ্ছে তোমার পিএইচের মান ঋণাত্মক থেকে শুরু করে যে কোনো ধনাত্মক সংখ্যা হওয়া সম্ভব, কিন্তু বাস্তব জীবনে 0 থেকে 14 পর্যন্তই ধরা হয় আর কি। পিএইচ পরিমাপের পদ্ধতিটা কি, পদ্ধতি বিভিন্নভাবে করা যায়। যেমন নির্দেশক আছে, ইউনিভার্সাল নির্দেশক আছে কিছু, তারপর হচ্ছে পিএইচ পেপার আছে, পিএইচ পেপার দিয়ে, তারপর পিএইচ মিটার আছে, এগুলো ব্যবহার করা হয়। ইউনিভার্সাল নির্দেশকগুলো কি, নির্দেশক হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে। মানে তুমি একটা দ্রবণ নিলা, এখানে এটা ক্ষার না অ্যাসিড তুমি জানতে চাচ্ছ, তুমি একটা কী করলে, একটা আলাদা একটা কেমিক্যাল যোগ করলে, এই কেমিক্যালটাই হচ্ছে নির্দেশক। মানে এটা বিভিন্ন রকমের আছে, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, এগুলো যুক্ত করার কারণে এটা কালার চেঞ্জ হয়ে যায় এবং একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এরা কাজ করে। তাহলে বুঝতে পারবি যে ওই মনে হয় এদের পিএইচটা ওই রেঞ্জের মধ্যেই আছে, যেহেতু কালারটা চেঞ্জ করে ফেলছে। দেখো বিভিন্ন মানের ইউনিভার্সাল নির্দেশক ভিন্ন ভিন্ন বর্ণ প্রদান করে, মানে কালার প্রদান করে আর কি। কোন ইউনিভার্সাল নির্দেশক কোন বর্ণ প্রদান করবে তার একটা চার্ট আছে, ওই চার্টটা দেখে দেখে তোমাকে, এটাকে চার্টটা কী বলে, কালার চার্ট বলে। কোন দ্রবণে কয়েক ফোঁটা ইউনিভার্সাল নির্দেশক যোগ করলে দ্রবণ যে বর্ণ পরিবর্তন করে তা এই ইউনিভার্সাল নির্দেশক কালার চার্টের মধ্যে সাথে মিলিয়ে পিএইচ পরিমাপ করা হয়। মানে যেটা বললাম আর কি, তোমার হচ্ছে মিথাইল রেড, মনে করো মিথাইল রেড, এটা একটা নির্দেশক। এটা তোমার যদি এখানে দাও তাহলে এটা কিন্তু সে কালার চেঞ্জ করবে। তার মানে তুমি বুঝতে পারবা এটার একটা অবশ্যই চার্ট আছে যে এই মিথাইল রেডের কালার চেঞ্জ হলে ওটার মানে কখন কত পিএইচ হলে এটার কালারটা চেঞ্জ হয় বা কোথায় হলে চেঞ্জ হয়, এই চার্ট দেখে তুমি চিনতে পারবে এটা অ্যাসিড না ক্ষার বা এটার পিএইচের রেঞ্জটা কতটুকু। তারপরে কি আছে, পিএইচ পেপার। লিটমাস পেপার আর পিএইচ পেপার কিন্তু সেম না, মনে রাখবা। পিএইচ পেপারটা হয় এই যে এরকম, আর লিটমাস পেপার তো এরকম লাল অথবা নীল। লিটমাস পেপার দিয়ে কি পিএইচের রেঞ্জটা জানা যায়, মানে আমি শুধু অ্যাসিড না ক্ষারীটা বলতে পারবো, বাট কত মাত্রা অ্যাসিড, তার পিএইচের মানটা কি 7 না 6 না 5, এটা কিন্তু ইন্ডিকেট করা যায় না। শুধু অ্যাসিড বা ক্ষার এটাই শুধু আলাদা করা যায়, কত মাত্রা অ্যাসিড কত মাত্রা ক্ষার এটা কিন্তু যায় না। বাট পিএইচ পেপারটা কিন্তু কিছুটা মানে গেজ করতে সাহায্য করে। যেমন পিএইচ পেপারটা কিন্তু এই যে এরকম লম্বা হয় এবং এই পাশটা হচ্ছে তোমার নর্মালি হালকা কালার থাকে বা সাদা রকম থাকে। তুমি যখন এই যে এইটা হচ্ছে হাত দিয়ে ধরে এটা যখন একটা দ্রবণে ডুবাবা, তখন এই পাশে কয়েকটা স্ট্রেপ কালার আর কি উঠে আসে, কয়েকটা কালার স্ট্রিপ উঠে আসে। এখন একটা চার্ট দেওয়া থাকে, এই যে দেখতে পাচ্ছ চার্টটা, এই চার্টটার সাথে তুমি যে স্ট্রিপটা ডুবাইছো দ্রবণে, ওইটা হচ্ছে কি কি কালার কম্বিনেশন দিছে। তো তুমি যখন এই লালটা লালের সাথে মিলাবা, এটা হচ্ছে এটার সাথে মিলাবা, মানে 4টা কালারই মিলানোর চেষ্টা করবা, যেই জায়গায় গিয়ে মিলবে ওটার উপরেই লেখা আছে এটা 6 না 5 না 7। তো দেখো পিএইচ লিটমাস পেপারটা কী করতো, যে সেটা অ্যাসিড না ক্ষার শুধু এইটুকু সে বলতে পারতো। বাট যখন আমরা হচ্ছে পিএইচ পেপার দেখতেছি, সেটা কিন্তু একটা রেঞ্জে বলে দিতে পারছে যে কত রেঞ্জ, সেটা 5-6-এর মাঝে, মানে তাও কিন্তু একুরেটলি বলতে পারে না।
মানে কোনো একটা দ্রবণের পিএইচ যদি এরকম হয় 6.24, এত একুরেটলি কিন্তু এটা যেতে পারবে না। এটা মনে করো 6 থেকে 7-এর মধ্যে এটুকু বলতে পারবে, বা 4 থেকে 5-এর মধ্যে এটুকু বলতে পারবে। বাট তুমি যদি এরকম প্রিসিশন চাও যে 6.24 এরকম মানে একবার পয়েন্ট সহ বলতে, তাহলে তোমাকে কার কাছে যেতে হবে? পিএইচ মিটার। পিএইচ মিটারটা হচ্ছে একটা ইলেকট্রোড থাকে, গ্লাস ইলেকট্রোড বলে, এটা গ্লাস দিয়ে তৈরি। এটা হচ্ছে অজানা দ্রবণে ডুবে ডিসপ্লে থেকে সরাসরি পিএইচ মানে ডিজিটাল পদ্ধতিতে একবারে দেখো দশমিক সহ এরা বলে দিতে পারবে। লিটমাস পেপার হচ্ছে তোমার হচ্ছে এটা সবচেয়ে সস্তা আর কি, যেহেতু এটা সহজলভ্য লিটমাস পেপার। পিএইচ থেকে 7-এর কম হলে এটা হচ্ছে লাল, 7-এর বেশি হলে কি নীল। এটুকুই শুধু জানতে পারবে যে এটা অ্যাসিড না ক্ষার, কিন্তু কী পরিমাণের অ্যাসিডিটি এটার মধ্যে শো করতেছে বা অ্যাসিডের তীব্রতাটা কেমন এটা তুমি বলতে পারবে না। পিএইচের গুরুত্ব, পিএইচ কোথায় কোথায় কাজে লাগে, গুরুত্বগুলো এখানে এটা একটু পড়তে হবে, কারণ এমসিকিউও আসে, আবার সিকিউতেও চাইলে, তবে এটা কঠিন না আর কি, সহজ। তবে এই ছকটা অবশ্যই মুখস্থ করতে হবে। পাকস্থলীতে পিএইচ 1, মানুষের ত্বকের পিএইচ 4.8 to 5.5, মূত্রের পিএইচ হচ্ছে 6, রক্তে একটু ক্ষারীয় আর কি, এটা 4 কত 7.43, 7.45, অগ্নাশয় হচ্ছে 8.1। অগ্নাশয় কত 8.1। তাহলে কৃষিক্ষেত্রে পিএইচের গুরুত্বটা কি? কৃষিক্ষেত্রে তোমার কি পুষ্টির জন্য মাটি থেকে আয়ন পানি শোষণ করে। মাটির পিএইচ কৃষির জন্য 6 থেকে 8, এটাও মুখস্থ রাখবে। 6 থেকে 8 থাকলে ভালো, কিন্তু যদি কোনো কারণে 3-এর কম হয়ে যায় বা 10-এর বেশি হয়ে যায়, তখন কি করা লাগে? মাটিতে যে উপকারী ব্যাকটেরিয়া, কেঁচো এগুলো আছে, এগুলো কিন্তু মারা যায়। যদি পিএইচ কমে যাওয়া মানে কি সয়েলটা বা মাটিটা কি হয়ে গেছে, অ্যাসিডিক হয়ে গেছে, তখন কি দেওয়া হয়? চুন। আবার যখন পিএইচের মান বেড়ে যায়, মানে অ্যাসিডিক বেসিক হয়ে গেছে সয়েলটা বা ক্ষারীয় হয়ে গেছে, তখন সেখানে অ্যাসিড জাতীয় কিছু মানে মিক্স করা হয়, যেমন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, এগুলো সার ব্যবহার করা হয়, তখন পিএইচটা কি হয়? কমে যায়। তারপর আর পিএইচের কোথায় আছে? জীবের বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় পিএইচের প্রয়োজন। মানে তোমার মূত্র যে তৈরি হচ্ছে বা ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো মিললে তো মূত্র, ওইখানে পিএইচটা এটা বজায় না থাকলে তোমার সমস্যা হতে পারে। রক্তের পিএইচ যদি এরকম না থাকে, তাহলে ওখানে রক্তের কার্যক্রমে তোমার বাধা পেতে পারে। পাকস্থলীর পিএইচ 1 থাকা লাগবে। 1 মানে বুঝতেছো অনেক কিন্তু বেশি অ্যাসিডিক পাকস্থলী। পাকস্থলীতে তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়ে যায়, ওই জন্য অনেক বেশি পিএইচ থাকে। মানে অনেক বেশি বলতে অনেক কম থাকে, যেটা বেশি অ্যাসিডকে নির্দেশ করে। প্রসাধনী মানে ওই যে কসমেটিক্স আর কি। তোমার ত্বকের পিএইচ কত? তাহলে তোমাকে এমন কসমেটিক্সগুলো ইউজ করা উচিত যেটার পিএইচ কিন্তু 4.8 থেকে 5.55-এর মধ্যে। এর বেশি বা কম করলে তোমার ত্বকের ক্ষতি হতে পারে, অথবা তোমার ত্বকের জীবাণুর আক্রমণ বা বংশবৃদ্ধি প্রতিরোধ করতে পারে যদি এই রেঞ্জের মধ্যে করো। এর চেয়ে বেশি বা কম করলে তোমার স্কিন পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এরপর আসে প্রশমন বিক্রিয়া। আমরা প্রশমন বিক্রিয়া সেই সপ্তম অধ্যায় পড়তেছি, ক্লাস 8-এও আশা করি পড়ছি, যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে, অ্যাসিড আর বেস বা ক্ষার বিক্রিয়া করলে লবণ আর পানি, সল্ট অ্যান্ড ওয়াটার, লবণ পানি উৎপন্ন করে, এটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া। আসলে আমরা এটা আর একটু বিস্তারিত পড়বো এখানে, এটা কিন্তু পরীক্ষায় আসে প্রশমন বিক্রিয়াটা। আমরা জানি অ্যাসিডের জলীয় দ্রবণে কী দান করে? H+ দান করে। আর ক্ষার কি করে? ক্ষার হচ্ছে OH-। মেইনলি প্রশমন জিনিসটা হচ্ছে এই H+ আর OH- মিক্সড হয়ে পানি তৈরি করা। এখানে তোমার যে সল্টটা তৈরি করতেছে, এটা কিন্তু প্রশমন বিক্রিয়ার পার্ট না, বা এটা কিন্তু প্রশমন বলতেছে না। পানি যে তৈরি করতেছে, এই যে H+ আয়ন এবং OH- আয়ন বিক্রিয়া করে যে পানি উৎপন্ন করে, এটাই কিন্তু মেইনলি তোমার প্রশমন বিক্রিয়া। আচ্ছা, এখানে আরও বিস্তারিত লেখা আছে, উদাহরণ দেওয়া আছে একটা। সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়েছে আর HCl। তো সোডিয়াম হাইড্রোক্সাইড কি? সোডিয়াম প্লাস OH- দিবে, HCl H+ Cl-। এই সোডিয়াম প্লাস আর Cl- মিলে NaCl, আর OH- আর H+ মিলে তৈরি করতেছে পানি। এখানে দেখো ক্লোরিন এবং সোডিয়াম মিলে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড লবণ। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে, কেননা এই বিক্রিয়াতে অ্যাসিড তার অ্যাসিডত্ব হারায়। মানে অ্যাসিড, এই দ্রবণটা যে হয়, এটা কিন্তু অ্যাসিডও থাকে না, ক্ষারও থাকে না। আবার ক্ষারটা কী হয়? তার ক্ষারকত্বও হারায় যায়। প্রশমন বিক্রিয়ায় কী হয়? লবণ আর পানি উৎপন্ন হয়। তাহলে দেখো উপরে বিক্রিয়া দেখো, 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারে। কাজে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করবে। যদি
তুমি 1 মোল যে দেখতেছো যে 1 মোলকে প্রশমিত করতেছে, তাহলে এখানে 2 মোল নিলে এটাও 2 মোলকে প্রশমিত করতে পারবে। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো, সালফিউরিক অ্যাসিডে H2 থাকে, মানে এখানে 2টা H প্লাস থাকে, আর এখানে কি থাকে NaOH একটা OH মাইনাস, ওই জন্য প্রশমিত করার জন্য এখানে 2 অণু নিতে হবে, মানে সমতা করে দিছে আর কি। তাহলে 2টা OH থাকতেছে, 2টা H মিলে কী করবে, 2টা পানি। প্রশমন বিক্রিয়া সহজ, তোমরা জানো। সপ্তম অধ্যায়ে আরও বিস্তারিত লেখা ছিল যে এই H আর OH মিলে যে পানি তৈরি করতেছে এটাই মেনলি প্রশমন, এবং এখানে একটা প্রশমন তাপ থাকে। প্রশমন তাপের মানটা যেন কত ভুলে গেছি, 53.7 বা এরকম কিছু একটা, তোমরা একটু দেখে নিও কষ্ট করে, সপ্তম অধ্যায়ে আছে এটা। দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব। পরিপাকে আমরা খাদ্য হজম করতে পাকস্থলী থেকে কী নিঃসৃত হয়, HCl নিঃসৃত হয়, যেটা মেনলি তোমার আমিষ পরিপাকে সাহায্য করে। কোনো কারণে পাকস্থলীতে এসিডের পরিমাণ যদি বেশি হয় তখন পেটে অস্বস্তি বোধ হয়, সাধারণভাবে একে অ্যাসিডিটি বলে। বিশেষ করে এটা কখনো তুমি যখন অনেকক্ষণ ধরে না খেয়ে থাকো বা ফাস্টিং করো বা রোজা রাখো, তখন কি হয়, ওই যে পেটে তো তোমার সবসময় হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হচ্ছেই পাকস্থলীতে, তো যখন দেখতেছে তোমার পাকস্থলীতে কোনো খাবার নেই, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কী করবে, তোমার পাকস্থলীর যে প্রাচীর বা দেওয়ালটা আছে ওই দেওয়ালটাকে সে হজম করা শুরু করবে। হজম করা শুরু করলে কী হবে, তোমার পেটে প্রচুর পরিমাণে ব্যথা হবে, তখন হচ্ছে তোমাকে দ্রুত কিছু খাবার খেতে হবে। তবে এই অভ্যাসটা যদি দীর্ঘদিন রাখো তাহলে তোমার পেপটিক আলসার বা আলসার জাতীয় কোনো অসুখ হতে পারে। তো অ্যাসিডিটি কমানোর জন্য ডাক্তারা কী দেয়, অ্যান্টাসিড দেয়। অ্যান্টাসিডে কী থাকে, অ্যান্টাসিড, তারপর মিল্ক অফ ম্যাগনেশিয়া, এগুলোতে মানে সাদা দুধের মতো তরল এগুলো ওষুধ থাকে না। আবার অ্যান্টাসিড তো চিনো, অ্যান্টাসিড হচ্ছে ট্যাবলেট আকারে পাওয়া যায়, অ্যান্টাসিড হচ্ছে ট্যাবলেট আকারে পাওয়া যায়। তো এটা কি, অ্যান্টাসিডটা মেনলি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মানে যৌগ থাকে, এরা ক্ষার জাতীয় পদার্থ। তোমার পাকস্থলীতে কি আছে, অ্যাসিড আছে যেটা বেড়ে গেছে অতিরিক্ত মাত্রায়, তুমি যদি এখন ক্ষার খাও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কী হবে, এটা প্রশমিত হয়ে লবণ এবং পানি তৈরি করবে, লবণ পানি তৈরি করবে, যেটা তোমার পাকস্থলীর যে পরিবেশটাকে ওটাকে কিছুটা হলেও নিউট্রাল করবে এবং তোমার পেট জ্বালা পোড়াটা কমে যাবে। দাঁতের যত্ন, দাঁতে আমরা যে টুথপেস্ট ইউজ করি বা যে যাই ইউজ করি না কোনো দাঁত পরিষ্কার করতে, এখানে কি থাকে, এখানে মেনলি ক্ষার জাতীয় পদার্থ থাকে। আর দাঁত এমনিতেও কিসের যৌগ, দাঁতের এনামেল যেটা, এটা ক্যালসিয়ামের যৌগ না, দাঁত তো ক্যালসিয়াম দিয়ে তৈরি। টুথপেস্টে থাকা ক্ষার জাতীয় পদার্থ এই সকল অ্যাসিডকে প্রশমিত করে, ফলে দাঁতের এনামেল রক্ষা পায়। আমরা যে খাবার খাই, মানে করো অনেকে আছে যে রাতে খাবার খেয়ে ব্রাশ করে না, পরের দিন সকালে ব্রাশ করে, আসলে রাতে খাবার খেয়ে সাথে সাথে ব্রাশ করা ভালো, আবার পরের দিন সকালেও ব্রাশ করা উচিত আর কি। তো আমাদের মুখের মধ্যে কিন্তু হাজার হাজার কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে, গুড ব্যাকটেরিয়া থাকে, ব্যাড ব্যাকটেরিয়াও থাকতে পারে। তো এই ব্যাকটেরিয়াগুলো কী করে, আমাদের মুখের মধ্যে দাঁতের ফাঁকে ফাঁকে যে খাবারের কণাগুলো লেগে থাকে সেগুলোকে কিন্তু সে খাওয়া শুরু করে, এবং ব্যাকটেরিয়া সেখানে কী তৈরি করে, অ্যাসিড তৈরি করে। আর দাঁত কি, দাঁত তো হচ্ছে ক্যালসিয়াম বা ক্ষার জাতীয় যৌগ দিয়ে তৈরি, সেখানে অ্যাসিড পড়লে কি দাঁতটা ক্ষয় হয়ে যাবে, লবণ পানি তৈরি করে দাঁতটাকে ক্ষয় করে ফেলবে। তো তোমাকে কী করতে হবে, ক্ষার জাতীয় টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করতে হবে, তাহলে ওই টুথপেস্টের ক্ষার আর ব্যাকটেরিয়ার অ্যাসিড মিলে ব্যাকটেরিয়াগুলোকেও মারবে, আবার ক্ষার অ্যাসিডে প্রশমিত হয়ে যাবে, তখন তোমার দাঁতটা ভালো থাকবে। কৃষিক্ষেত্রে তো অলরেডি বলা হয়েছে, কৃষিক্ষেত্রে কী হয়, গাছ মাটি থেকে বিভিন্ন আয়ন শোষণ করে, দেখো এগুলো সবগুলো কিন্তু পজিটিভ আয়ন। তখন যখন পজিটিভ আয়ন মাটি থেকে তুলে নিবে সে, তখন মাটিটা কী হবে, অম্লীয়। তো অম্লীয়তা, মাটির উর্বরতা তখন কি কমে যাবে, মাটির উর্বরতা বৃদ্ধি করতে তখন চুন ছেটানো হয়। চুন কী করবে, অ্যাসিডটাকে প্রশমিত করে মাটির উর্বরতা বৃদ্ধি করবে। এরপরে লবণ নিয়ে কথা বলছে। লবণ, তোমরা প্রশমন বিক্রিয়া অ্যাসিডের সাথে বিক্রিয়া করে দেখেছো যে লবণ এবং পানি উৎপন্ন হয়। লবণের ধনাত্মক আয়ন যেটা, সেটা আসে কিন্তু ক্ষার থেকে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। আর যদি আমি HCl বিক্রিয়া করি তাহলে কী তৈরি করবে, NaCl আর হচ্ছে পানি। তাহলে এই Naটা কই থেকে আসছে, দেখো ক্ষার থেকে, আর Clটা কোথায় আসছে, অ্যাসিড থেকে। তাহলে ধাতু যেটা আসবে এটা ক্ষার থেকে, অধাতুটা আসবে অ্যাসিড থেকে। তাই লবণের ধনাত্মক আয়নকে অম্লীয়মূলক বলা হয়। ধনাত্মক আয়ন কোনটা, এই যে এটাকে বলা হয় অম্লীয়মূলক, সরি ঋণাত্মক আয়নটাকে বলা হয় অম্লীয়মূলক, আর ধনাত্মকটাকে বলা হয় ক্ষারীয়মূলক। আর লবণ কিন্তু নিজে কিন্তু তোমার নিরপেক্ষ। তবে যদি অ্যাসিডটা হয় তীব্র, ক্ষারটা হয় মৃদু, এদের মধ্যে যদি বিক্রিয়া করে যে একটা যদি লবণ পাও, সেই লবণটা কী হবে, অম্লীয় হবে। কেন, কারণ অ্যাসিড তো তীব্র, ক্ষারটা হচ্ছে মৃদু। অ্যাসিড যেই পরিমাণে H+ দিবে, মৃদু কি সেই পরিমাণে OH দিতে পারবে, পারবে না। তো এদের মধ্যে H+এর ঘনত্ব বা কনসেন্ট্রেশনটা কী থাকবে, বেশি থাকবে, যার কারণে লবণের প্রকৃতিটাও তোমার কী থাকবে, অম্লীয় প্রকৃতির। যেমন কি বলছে, FeCl3, জিঙ্ক নাইট্রেট, এগুলো হচ্ছে অম্লীয় দ্রবণ হবে। তারপর তীব্র ক্ষার, এবার যদি ক্ষারটা তীব্র হয় মানে OH-টা বেশি, আর মৃদু অ্যাসিড মানে H-টা হচ্ছে তোমার কম, তাহলে কী হবে, এটা ক্ষারীয়। মানে যেইটা তীব্র হবে সেইটার প্রকৃতি হবে লবণটা। যেমন
Na2CO3, তারপর CH3CONA। আচ্ছা আমি বিক্রিয়া করে দেখাচ্ছি। আমি তীব্র ক্ষার নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, মৃদু অ্যাসিড নিলাম CH3COOH, তাহলে এই যে Na আর CH3COONA লবণটা হবে। তো যেহেতু এটা মানে ক্ষারটা শক্তিশালী, এটা হচ্ছে অ্যাসিডটা দুর্বল, তাহলে লবণটা কী হবে? ক্ষারীয় হবে। মানে এটা যে বিক্রিয়া করবা CH3COONA, এই লবণটা কী হবে? ক্ষারীয় লবণ হবে। কেন? কারণ এখানে Na যেটা আছে এটা ক্ষার থেকে আসছে এবং এটা হচ্ছে শক্তিশালী ক্ষার, এটা কথা অ্যাসিড থেকে, এটা হচ্ছে দুর্বল, যেটা শক্তিশালী সেই প্রকৃতিটাই শো করবে লবণটা। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে অ্যাসিড বৃষ্টি, তারপর হচ্ছে পানির ক্ষরতা নিয়ে কথাবার্তা বলছে। অধ্যায়টা মোটামুটি বড়ই আছে। আচ্ছা শেষ হয়ে যাবে। অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টিটা কি? ওই যে বজ্রপাতের কথা বলছে, সেই স্থানে বায়ুর তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা নাইট্রোজেন অক্সিজেন এগুলো বিক্রিয়া করে NO উৎপন্ন হয়। এই মানে নাইট্রোজেন অক্সাইড আর কি, নাইট্রোজেন মনোক্সাইড, এই NO বায়ুর অক্সিজেনের সাথে মানে জারিত হয়ে NO2 উৎপন্ন করে। বৃষ্টির পানিতে এই সকল অক্সাইড দ্রবীভূত হয়ে সামান্য পরিমাণ অ্যাসিড উৎপন্ন করে। অ্যাসিড বৃষ্টি পানির সাথে মিশে পড়তে থেকে অ্যাসিড বৃষ্টি বলে। আচ্ছা অ্যাসিড বৃষ্টির বিক্রিয়াগুলো আমি একটু তোমাকে অন্য জায়গায় দেখাচ্ছি। তাহলে কি বলছে, মানে বায়ুমণ্ডলে তো নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে। যখন কোথাও বজ্রপাত হয় তখন প্রায় টেম্পারেচার ওই জায়গার কত 3000 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তখন এই দুইটা বিক্রিয়া করে তৈরি করে নাইট্রোজেন মনোক্সাইড। এই নাইট্রোজেন মনোক্সাইড যখন তৈরি হয়ে যায়, এইটা আবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আমাদের কি বায়ুমণ্ডলে কি জলীয় বাষ্প থাকে না, মেঘ থাকে না? এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বা এই গ্যাসটা যখন এই মেঘের মধ্যে চলে যায়, তখন ওখানে তো পানির কণাগুলো থাকে H2O, তার সাথে যখন এটা বিক্রিয়া তখন সে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে HNO3। এই নাইট্রিক অ্যাসিডটাকে অ্যাসিড, এই অ্যাসিডটা কি হচ্ছে বৃষ্টির পানির সাথে মিক্সড হয়ে যখন মাটিতে পড়তেছে, তখন যে বৃষ্টিটা হচ্ছে এটাকে বলছে অ্যাসিড বৃষ্টি। শুধু নাইট্রিক অ্যাসিডে না, আর অন্যান্য অ্যাসিড আছে, ওই বিক্রিয়াগুলোও দেখাবো। তাহলে সোডিয়াম নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে কী বিক্রিয়া করতেছে? পানি। পানি বলতে ওই জলীয় বাষ্পটা আর কি। তখন এটা কী তৈরি করতেছে? অ্যাসিড তৈরি করতেছে HNO3। তাহলে এইটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড যে তোমার অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, এইটা একটা। এরপরে আসো কার্বন ডাইঅক্সাইড। তুমি যখন কার্বন জাতীয় কোনো কিছু পুরাচ্ছ, কাঠ, কয়লা, অক্সিজেন উপস্থিতিতে পুরাচ্ছ, তখন কী তৈরি করতেছে? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা আবার হচ্ছে ওই জলীয় বাষ্পের পানির সাথে মিক্স করে বা মেঘের পানির সাথে মিক্স হয়ে তৈরি করতেছে কার্বনিক অ্যাসিড H2CO3। এইটা কি? অ্যাসিড বৃষ্টির জন্য কারণ। তাহলে দেখো নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড গেল, এরপরে সালফিউরিক অ্যাসিড আসবে। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডটা কি কীভাবে আসবে? ওই যে সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তৈরি করবে সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড আবার অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করবে, তখন এটা তৈরি করবে সালফিউরাস অ্যাসিড, সালফার ট্রাইঅক্সাইড। এখন এই সালফার ডাইঅক্সাইড যে উৎপন্ন হইল, এইটা যদি পানির সাথে মিক্স হয়, এই যে এইগুলো যেমন হয়েছে, পানির সাথে সালফার ডাইঅক্সাইড যদি মিক্স হয়, তাহলে তৈরি করবে সালফিউরাস অ্যাসিড H2SO3। এটা একটা অ্যাসিড, এটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। আবার মানে SO3, এটা যদি পানির সাথে মিক্সড হয় SO3, তখন তৈরি করবে কি? সালফিউরিক অ্যাসিড H2SO4। এটাও কি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তাহলে তোমাকে অ্যাসিড বৃষ্টির যদি লিখতে বলে প্রশ্ন, এটা অনেক সময় 3 মার্ক বা 4 মার্কের প্রশ্ন আসে, তখন তোমাকে এই কয়েকটা বিক্রিয়া অবশ্যই দেখাইতে হবে। এটা হচ্ছে সালফার থেকে কীভাবে সালফিউরাস এবং সালফিউরিক অ্যাসিড অ্যাসিড বৃষ্টি ঘটাচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইড কীভাবে কার্বনিক অ্যাসিড তৈরি করে অ্যাসিড বৃষ্টিতে মানে ইয়ে রাখতেছে। আবার হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই 3টা বা 4টা অ্যাসিড দিয়ে তোমাকে অ্যাসিড বৃষ্টিটাকে ভালো মতো ডিফাইন করে এবং ব্যাখ্যা করে বোঝাতে হবে, তাহলে কিন্তু ভালো মার্কস পাবো।
তাহলে অ্যাসিড বৃষ্টির কথা বলা শেষ, তোমরা এটা একটু পড়ে নিও। এই যে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়, তারপর হচ্ছে বৃষ্টির পানিতে বিভিন্ন অ্যাসিডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়, ফলে বৃষ্টির পানির পিএইচ তোমার 4 বা তার চেয়েও কমে গেলে সে বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে। ফসল বা গাছপালার বিরাট ক্ষতি হয়, জলাশয়ের পিএইচ এর মান কমে যায়, ফলে জলজ উদ্ভিদ এবং প্রাণী বসবাস, এগুলো তোমরা রিডিং করলেই বুঝতে পারবে, সহজ। পানি, এখন পানি নিয়ে কথাবার্তা বলতে হবে। ওয়াটার, পানির অপর নাম কি? জীবন। আমরা খাওয়া দাওয়া, গোসল সব কিন্তু পানি ছাড়া কিন্তু চলতে পারবো না। পানির এখানে ক্ষরতা নিয়ে আলোচনা করা হয়েছে। ক্ষরতা জিনিসটা কি? ক্ষরতা হচ্ছে পানিতে যদি ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের ক্লোরাইড, ক্যালসিয়াম দেখো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলার হচ্ছে ক্লোরাইড, সালফেট, কার্বনেট, বাইকার্বনেট। দেখো কী কী? ক্লোরাইড, সালফেট, বাইকার্বনেট ইত্যাদি লবণ যদি দ্রবীভূত থাকে পানিতে, তাহলে পানির সাবান, পানিটা হচ্ছে তুমি যদি কাপড় কাচো সাবান দিয়ে, তাহলে কিন্তু সাবানে কিন্তু ফেনা উৎপন্ন হয় না। এই পানিটাকে ক্ষর পানি বলে। দেখবা যে কোনো কোনো পানিতে সুন্দর ফেনা হয় বা অনেক ভালো মতো ফেনা হয় কাপড় কাচার সময়, বাট কোনো কোনো পানিতে আছে যে ভালো মতো ফেনা হয় না, অনেকক্ষণ ধরে ঘষাঘষি করতে বা অনেক বেশি তুমি হচ্ছে সাবান দিচ্ছ বা ডিটারজেন্ট দিচ্ছ, কিন্তু সেটাতে ফেনা হচ্ছে না। কেন? কারণ পানিটা হচ্ছে ক্ষর পানি। এখন ক্ষর পানিতে সাবান ঘষলে ফেনা উৎপন্ন করে না, এখানে তোমার একটা বিক্রিয়া আছে, এটা কিন্তু সোডিয়াম স্টিয়ারেট, C17H35COO, এটা মনে রাখবা, মুখস্থ রাখবা, কারণ এটা হচ্ছে তোমার সাবানের সংকেত আর কি। তোমরা ওই যে 12 না 13 অধ্যায়ে আছে না আমাদের ব্যবহারিক জীবনের রসায়ন, এরকম একটা অধ্যায় শেষের দিকে, ওইটাতে তুমি সাবান পাবা আর কি। এটি সাবান হিসেবে ব্যবহৃত। সাবান যদি তুমি এই যে ক্যালসিয়াম ক্লোরাইড, কী বলছি, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ক্লোরাইড বা সালফেট বা কার্বনেট বা বাইকার্বনেট যদি ক্লোরাইড লবণের সাথে মিক্স করো, দেখা যাবে তখন এটা এই সোডিয়াম স্টিয়ারেট। তো লবণটা ছিল সোডিয়াম স্টিয়ারেট, এখানে তোমার তৈরি করতেছে ক্যালসিয়াম স্টিয়ারেট, ক্যালসিয়াম স্টিয়ারেট লবণ। এই ক্যালসিয়ামটা থাকার কারণে এইটা কিন্তু তোমার হচ্ছে ফেনা উৎপন্ন করতে দেয় না। তাহলে কি বলছে? ম্যাগনেসিয়াম বা অন্যান্য ধাতুর লবণে একই রূপ বিক্রিয়া করে পানির পাইপ বা কলকারখানাতে বয়লারের ভিতরে ক্ষর পানি ব্যবহার করলে ক্ষর পানিতে বিদ্যমান খনিজ লবণ পাইপের গায়ে লেগে থাকে। মনে করো এটা পাইপের মধ্যে তুমি ক্ষর পানি পাস করাচ্ছ, কিন্তু খনিজগুলো এই যে পাইপের গায়ে লেগে থাকবে, পানির প্রবাহটাকে বাধা দিবে বা কমায় দিবে। পাইপের গায়ে মোটা আস্তরণ পড়বে, এতে পাইপে পানির প্রবাহ বাধা পায় এবং বয়লার ফেটে বিস্ফোরণ পর্যন্ত করতে পারে। পানির মধ্যে দেখো সংজ্ঞাটা দেখো, পানির মধ্যে যে ধর্মের জন্য পানিতে সাবান ভালোভাবে ময়লা পরিষ্কার করতে পারে না, সেই ধর্মকে ক্ষরতা বলে। মানে যেই ধর্মটার কারণে পানিতে তুমি যতই সাবান ঘষো, যতই ডিটারজেন্ট দাও, ময়লাটা পরিষ্কার হচ্ছে না বা ফেনা হচ্ছে না, সেটাই কি? পানির ক্ষরতা। ক্ষরতা দুই প্রকার, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা আর একটা কি? স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা কি? এটা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে বাইকার্বনেট। যেটা বাইকার্বনেট হচ্ছে HCO3-, কার্বনেট কি? CO3 2-, আর বাই বললে HCO3 তখন হয়ে যাবে মাইনাস, শুধু 2- হবে না, কারণ একটা H চলে আসছে। হ্যাঁ, লবণ দ্রবীভূত থাকলে যে ক্ষরতা সৃষ্টি হয় তাকে অস্থায়ী ক্ষরতা বলে, যদি বাইকার্বনেটটা থাকে, এবং এই পানিকে অস্থায়ী ক্ষর পানি বলা হয়। তবে অস্থায়ী ক্ষর পানির একটা সুবিধা হচ্ছে, তুমি যদি হালকা একটু ফুটাও বা তাপ দাও, অস্থায়ী ক্ষরতাটা দূর হয়ে যায়। কীভাবে? যেমন ক্যালসিয়ামের বাইকার্বনেট লবণ CaHCO3 যদি তাপ দেই, ক্যালসিয়াম কার্বনেট সলিড হয়ে নিচে তলানি পড়বে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে উড়ে চলে যাবে, এবং পানি তো থাকবেই পানির মধ্যে। তো তুমি যদি তলানিটা মাটিতে, মানে পাত্রের নিচে যদি পড়ে থাকে, পাত্রের নিচে তলানিটা পড়ে যায়, তুমি ভালো পানিটা উপর থেকে এইভাবে নিয়ে নাও, উপর থেকে পানিটাকে নিয়ে নাও, নিচে তলানিটা পড়ে থাক, এটা কিন্তু তখন তুমি মানে ক্ষরতাটা দূরীভূত হয়ে যাবে যদি তুমি তাপ দাও। কিন্তু স্থায়ী ক্ষরতাটা এমন একটা ক্ষরতা, এটা হচ্ছে পানিতে ওই যে ক্লোরাইড বা সালফেট লবণ। অস্থায়ীটা কি? অস্থায়ীটা হচ্ছে বাইকার্বনেট লবণ, আর স্থায়ীটা যদি বলো, এটা হচ্ছে ক্লোরাইড বা সালফেট লবণ। এই স্থায়ী পানিকে ক্ষর পানি বলা হয়, বা স্থায়ী ক্ষরতার সৃষ্টি হয় যদি ক্লোরাইড বা সালফেট লবণ দ্রবীভূত থাকে। একে তুমি যদি উত্তপ্ত করো, তাহলে স্থায়ী ক্ষরতা দূরীভূত হবে না। যেমন অস্থায়ী ক্ষরতার একটু তাপ দিছি, দূর হয়ে গেছে, তাহলে উত্তপ্ত করলে এটা কিন্তু দূরীভূত হবে না। সাধারণত বদ্ধ জলাশয়, পুকুর, ডোবা ইত্যাদির পানি মৃদু হয়, বৃষ্টির পানিও মৃদু পানি। মৃদু পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়ন প্রভৃতি ধাতুর লবণ খুব বেশি দ্রবীভূত থাকে না। স্থায়ী ক্ষর পানি থেকে স্থায়ী ক্ষরতা অপসারণ করে এই পানিকে মৃদু পানিতে পরিণত করা যায়। কিভাবে করা যাবে? তোমাকে এখানে যেমন ক্যালসিয়াম ক্লোরাইড লবণটা তো স্থায়ী ক্ষরতা দেয়, তুমি এখানে কি যোগ করবা? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট যদি যোগ করো, দেখবা যে ক্যালসিয়াম কার্বনেট এটা নিচে জমা হয়ে যাবে, আর NaCl তৈরি করতেছে, এটা তো তোমার নিউট্রাল লবণ, এটা তো তোমার হচ্ছে ক্ষরতায় কোনো প্রভাব ফেলবে না। মেইনলি তোমার ক্ষরতায় কে প্রভাব ফেলতেছিল? ক্যালসিয়ামটা, ঠিক আছে, ক্যালসিয়ামটা।
আবার এখানে ক্লোরাইডটাও, এখন ক্লোরাইডটা তুমি সোডিয়াম ক্লোরাইডের সাথে লবণ উৎপন্ন করে ফেলছো, যেটা তোমার মানে সাবানের ফেনা উৎপন্ন করে কোনো ইয়া করবে না, আবার এটা তোমার তলানি পড়ে যাবে, অধক্ষেপ পড়ে যাবে, তাহলে তোমার স্থায়ী ক্ষরতাটা কিন্তু দূর হয়ে যাবে। এই স্থায়ী ক্ষরতা অস্থায়ী ক্ষরতা 3 মার্কের প্রশ্ন আসতে পারে, 2 মার্কের প্রশ্ন আসতে পারে, তো এটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এরপরে পানি দূষণ এবং নিয়ন্ত্রণ, আমরা অধ্যায়ের একবারে শেষ পর্যায়ে চলতে আসছি। পানি দূষণটা কি? তুমি যখন পানিতে যদি ময়লা আবর্জনা এগুলো মলমূত্র এগুলো যদি মানে ফেলো বৃষ্টির পানিতে বা নদীর পানিতে, তাহলে কিন্তু পানিটা কি দূষিত হয়ে যাবে। তারপর বিভিন্ন জায়গা থেকে পানি মানে মানে ময়লা আবর্জনা ধুয়ে কিন্তু নদী নালা খালবিল হয়ে পানিতে চলে যাচ্ছে, পুকুরে পানিতে এসে পড়ছে। শিল্পর কারখানা থেকে যে বর্জ্যগুলো আছে এগুলো কিন্তু যানবাহন থেকে জ্বালানি বর্জ্য সবগুলো পানিতে এসে পড়তেছে, ফলে পানি দুর্গন্ধ এবং বিষাক্ত হয়ে যাচ্ছে। তোমরা যদি ঢাকার বুড়িগঙ্গা নদী দেখো, খুবই বাজে এবং বিষাক্ত গন্ধ, কত রকমের যে ময়লা এই নদীতে এসে এসে পড়ে এরকম অবস্থা হয়েছে। এরপর বর্জ্য থেকে বিভিন্ন ধরনের দূষক পানিতে লেড, ক্যাডমিয়াম মানে ভারী ধাতু যেগুলো আছে, এগুলা ভারী ধাতুগুলো এসে মিশে পানিতে। তো একমাত্র মানে পানিটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো পানি দূষণটা আমাদেরকে কী করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। পানি দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করব? আমাদের বর্জ্য, তারপর হচ্ছে গৃহস্থলী প্রকোষ্ঠের মধ্যে বায়োগ্যাস উৎপাদনের পাশাপাশি জৈব সার পাওয়া যায়, এসব বিষয়ে যথাযথ পরিবেশ এবং পানি দূষণ হ্রাস পাবে। আবার পানি আরেকভাবে দূষিত হয়, আমরা হচ্ছে মাঠে মনে করো বা জমিতে স্প্রে করলাম কীটনাশক বা হার্বিসাইড স্প্রে করলাম, তারপরের দিনই মনে করো বৃষ্টি আসলো সব ধুয়ে একবারে নদীতে গিয়ে পড়লো, পরে নদীর পানিটা কী হয়ে যাবে? নদীর পানিটাও দূষিত হয়ে যাবে। আর মানুষ তাহলে যদি দূষণ নিয়ন্ত্রণ করতে চাই কী করতে হবে? মানুষ পশু পাখির মলমূত্র গৃহস্থলী বর্জ্য ব্যবহার করে জৈব সার তৈরি করতে হবে। তোমার মলমূত্র দিয়ে জৈব সার তৈরি করতে বলছে, এগুলো পানিতে ফেলা যাবে না। জ্বালানি সংকট কমাইতে হবে, কৃষিক্ষেত্রে সারের খরচ কমাতে সাহায্য করবে। তুমি যদি মলমূত্র না ফেলে ওটাকে যদি সার বানাও বা যদি বায়োগ্যাস বানাও, ওই সারটা তুমি জমিতে দিতে পারবে, ওটা তো আর ক্ষতিকর ইয়া করতেছে না। কিন্তু তুমি যদি এখন কীটনাশক দাও, ওটা কিন্তু আবার তোমার পানি আরও বেশি মাত্রায় দূষিত করে ফেলবে। পানি বিশুদ্ধ আছে কিনা, বিশুদ্ধতার কিছু মানদণ্ড আছে যেটা দিয়ে পরীক্ষা করা যায়। তুমি নর্মালি বর্ণ আর গন্ধ দেখে কিন্তু বুঝতে পারো যে পানিটা পানযোগ্য কিনা। তোমাকে একটা নর্দমার পানি এনে দিলাম আর একটা হচ্ছে ভালো টিউবওয়েলের পানি এনে দিলাম, তুমি তো দেখেই বুঝতে পারবে যে কোন পানিটা। যদি তুমি দেখো কালো রঙের পানিটা বা একটু ঘোলাটে ওই পানি তুমি খাবা, জীবনেও খাবা না। তারপর তুমি যদি শুকে দেখো যে গন্ধ করতেছে পানিটা, গন্ধ করলেও কিন্তু তোমার খাওয়ার ইচ্ছা করবে না, কারণ অবশ্যই তোমার মনে হবে যে এটা অবশ্যই কোথা থেকে নর্দমা বা ডোবা থেকে তুলে নিয়ে আসছে পানি। পানির তাপমাত্রা, গ্রীষ্মকালে পানির তাপমাত্রা 30 থেকে 35 হয়, কখনো তা 40 হতে পারে। কোনো কারণে পানির তাপমাত্রা কয়েক ডিগ্রি বেশি হলে তাপ দূষণ হয়েছে বলে বলা যায়। বিদ্যুৎ কেন্দ্র যন্ত্রপাতি ঠান্ডা করার পানি বা বয়লারের পানি সরাসরি জলাশয় মুক্ত করা হলে পানির তাপ দূষণ হয়। থার্মোমিটার দিয়ে পানির তাপমাত্রা নির্ণয় করে পানির তাপ দূষণ শনাক্ত করা যায়। মানে তুমি যদি 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের পানি খাও বা পানি, এটা দূষিত হয় না, বাট যখনই এটা 40 বা তার উপরে চলে যায় তাপমাত্রা, তখন এটাকে কী বলে? তাপ দূষণ। মানে অতিরিক্ত তাপমাত্রা হয়ে গেছে পানিটার, ওই পানিটা তোমার তাপ দ্বারা দূষিত হয়ে গেছে। কারণ পানির পিএইচের মান, পানির মানে পানযোগ্য পানির পিএইচ কত? 4.5 থেকে 9.5। তো 4.5 যদি কমে তাহলে অতিরিক্ত অ্যাসিড, এই পানি খেলে তোমার মানে খুবই ক্ষতি হবে। আবার 9.5 বেশি হলে এটাও কি জীবের বসবাসের জন্য অযোগ্য হয়ে যাবে। তাহলে পিএইচ মিটার বা পিএইচ পেপার ব্যবহার করে তুমি কিন্তু পিএইচের মান নির্ণয় করে দেখতে পারবা কোনো একটা পানি, তারপর তুমি মানে বলতে পারবে যে এটা খাওয়া যাবে কি যাবে না। যদি 4.5 এবং 9.5 মাঝামাঝি থাকে তাহলে ইজিলি খেতে পারবা। এরপর সে বিওডি এবং সিওডি, এই দুইটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এসকিউ বা অনুধাবন বা তোমার 1 নাম্বার বা এমসিকিউ, সবগুলোতে এই বিওডি সিওডি আসে। বিওডিটা কি? বিওডিটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। সিওডিটা কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডির সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, সংজ্ঞাটা কিন্তু আসে যে 1 লিটার পানিতে, তুমি 1 লিটার একটা মগ নিলা বা জগ নিলে, এখানে 1 লিটার পানি রাখলাম, ওই 1 লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব দূষককে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে উক্ত পানির বিওডি বলে। অর্থাৎ তুমি যদি এখন পুকুর থেকে পানি নিয়ে আসো, তো পানিতে কী থাকবে? অবশ্যই ব্যাকটেরিয়া থাকবে এবং পানিতে জৈব পদার্থ থাকবে, জৈব দূষক থাকবে। ব্যাকটেরিয়া কী করে? ওই ছোটো ছোটো জৈব কণাগুলোকে ভেঙে ভেঙে খেয়ে সে তার করে। তো যখন ব্যাকটেরিয়া তার ওই ছোটো ছোটো ইয়াগুলোকে কী বলছে, জৈব দূষককে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙবে, মানে ব্যাকটেরিয়া যখন ওই ছোটো ছোটো জৈব দূষকগুলোকে ভাঙবে বা খেয়ে ফেলবে, তখন ব্যাকটেরিয়া কি অক্সিজেন লাগবে না? তো তখন সেই ব্যাকটেরিয়া অক্সিজেনটা কোথা থেকে পাবে? পানিতে থাকা অক্সিজেন থেকেই তো পাবে। আর ব্যাকটেরিয়া কি? একটা হচ্ছে জৈব উপাদান বা জৈব একটা জিনিস, জৈব একটা জীব। তো এই জন্য এটাকে বলা হয় বায়োলজিক্যাল বা জৈবিক অক্সিজেন ডিমান্ড। তো ওই জৈব পদার্থগুলো খেতে ব্যাকটেরিয়া যতটুকু অক্সিজেন লাগতেছে সে তো পানি থেকে নেবে, পানির অক্সিজেনটা কম বা বেশি হয়ে যাবে। এখন কথা হচ্ছে, তাহলে আমরা পানির দূষণ মাপতেছি, পানিটা কতটুকু দূষিত, তাহলে বিওডি দিয়ে কীভাবে বুঝতে পারবো পানিটা দূষিত? যদি দেখি যে এর মধ্যে থাকা অক্সিজেন বেশি মাত্রায় কমে যাচ্ছে, অর্থাৎ
এখানে অনেক বেশি ব্যাকটেরিয়া আছে এবং ব্যাকটেরিয়াগুলো ওই দূষকগুলোকে কী করতেছে, ভাঙতেছে। তো যদি বেশি ব্যাকটেরিয়া থাকে তার মানে অবশ্যই পানিটা বেশি দূষিত। বিওডি যত বেশি হবে সে পানি তত বেশি দূষিত হবে, কারণ বিওডি বেশি মানে কি, সেখানে অক্সিজেনের ডিমান্ড বেশি, অক্সিজেনের ডিমান্ড করতেছে কারণ ব্যাকটেরিয়াগুলো, তার মানে সেখানে ব্যাকটেরিয়া বেশি। তুমি ব্যাকটেরিয়াযুক্ত পানি বেশি ব্যাকটেরিয়াযুক্ত পানি খাবা? অবশ্যই খাবা না। তারপর সিওডিটা যদি আসে, সিওডি কি? সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ কোনো একটা পানিতে শুধু তো জৈব উপাদান থাকে এমনটা না, অনেক অজৈব লবণ টবণ বা অনেক অজৈব যৌগও তো থাকে। এই যৌগগুলো কী করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। যেমন তুমি যদি নাইট্রোজেন দাও, অক্সিজেনের সাথে ইজিলি বিক্রিয়া করতে পারবে, বা এরকম আর কি কোনো এমন যৌগগুলো থাকে যেগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে, ওইভাবেও অক্সিজেনটা ক্ষয় হয়ে যাচ্ছে। আবার কেমিক্যালটা যখন বলবো, এখানে একটা জিনিস সংজ্ঞাটা একটু ভালো মতো খেয়াল করে দেখবা। 1 লিটার পানিতে, এখানেও 1 লিটার পানি নেব, উপস্থিত জৈব এবং অজৈব দূষককে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে পানির সিওডি বলে। সিওডি মানে যে শুধু রাসায়নিক পদার্থ ভাঙতে এমনটা না, বা শুধু যে অজৈব দরকার এমনটা না। এখানে হচ্ছে জৈব এবং অজৈব দুইটাই। এখানে কি ছিল? শুধু জৈব। বাট সিওডি হিসাব করার ক্ষেত্রে জৈবটাকেও লাগবে, অজৈবটাকেও লাগবে। কারণ তুমি তো জৈবগুলোকে এমন ছোটো ছোটো, এগুলোকে তো পানি থেকে তো তুমি আলাদা করে তারপর যে সিওডি মাপবে এমনটা না। তো এটা কীভাবে করা হয়? সিওডিটাকে আসলে বিওডি বের করতে গেলে কিন্তু সিওডিও মানে সম্ভবত বের করার লাগে। আচ্ছা যাই হোক, সিওডিটা তোমার সবসময় কী হবে? এটাও সেম, সিওডি যদি বেশি হয় তাহলে পানি তত বেশি দূষিত হবে। আর সিওডির মানটা কি? বিওডির চেয়ে বেশি হয়। কেন বেশি হয়? কারণ বিওডি শুধু জৈব, আর সিওডি একবারে জৈব এবং অজৈব দুইটাই। তাহলে এটা অক্সিজেন ডিমান্ডটা কী হবে? বেশি হবে। তবে সিওডিও যদি পারে, মানে নর্মাল সিওডির রেগুলার একটা রেঞ্জ থাকে, মনে করো এটা থাকে 6 ppm, এটা থাকে 10 ppm। পিপিএমটা কি? এটা তোমরা ইন্টারমিডিয়েটে বুঝবা। এটা একটা মাত্রা আর কি, 10, আর এটা হচ্ছে 6। তাহলে 10 কি? অবশ্যই 6-এর চেয়ে বড়। সিওডি সবসময় বিওডির চেয়ে বড় হবে। দেখো এখানে বলা আছে বিওডি সিওডি উভয় পানি দূষণতা প্রকাশ করতে বলতে, কারণ সিওডি এর মান বিওডি অপেক্ষা বেশি, এটা এখানে বলাই আছে। দেখো পানি, কারণ উপস্থিত শুধু জৈব বস্তুকে ভাঙতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ হলো বিওডি, শুধু জৈব বস্তু। আর জৈব এবং অজৈব দুইটাকে অণুজীব দ্বারা পচনযোগ্য হোক বা না হোক, তাদের রাসায়নিকভাবে যদি জারিত করতে চাও, সেই পরিমাণটা হচ্ছে সিওডি। সুতরাং একই পানির সিওডি এর মান বিওডির চেয়ে কী হবে? বেশি হবে। এরপর সব পানি বিশুদ্ধকরণ। পানি তো ময়লা হয়ে গেলো বা দূষিত হয়ে গেলো, কীভাবে বিশুদ্ধ করবা? ক্লোরিনেশন। ক্লোরিনেশন মানে এখানে ব্লিচিং পাউডার দিয়ে বিশুদ্ধ করা আর কি। ব্লিচিং পাউডার যোগ করলে উৎপন্ন ক্লোরিন জারিত হওয়ার মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে, এই পদ্ধতিতে ক্লোরিনেশন বলা হয়। ব্লিচিং পাউডার যোগ করার পর যদি ছেঁকে নাও তাহলে পানিটা কী হয়ে যাবে? জীবাণুমুক্ত হয়ে যাবে। ফুটানো, অনেক সময় পানি ফুটাইলে 15 থেকে 20 মিনিট ফুটালে পানি কী হয়? জীবাণুমুক্ত হয়। তবে আর্সেনিক মুক্ত পানি ফুটালে তা আরও ক্ষতি করে যায়, যে পানিতে আর্সেনিক থাকে লাল লাল হয়ে যায় আরও পানিটা ফুটাইলে। থিতানো। থিতানো হচ্ছে কি? 1 বালতি পানিতে 1 চামচ ফিটকিরি যদি দাও এবং আধা ঘন্টা রেখে দাও, তাহলে পানির সব অপদ্রব্য থিতিয়ে বালতি তলায় পড়বে। এটা যদি বালতি হয়, পানিটা অনেক ময়লা ছিল, তো যদি তুমি এখানে ফিটকিরি যোগ করো তাহলে কী হবে? এই ময়লাগুলো একবারে নিচে গিয়ে জমা হয়ে যাবে, উপরে ভালো পানি থাকবে। এটা পরে তুমি কোনো পাত্র দিয়ে তুলে নাও, তাহলেই হয়ে গেল। তবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফিটকিরির সংকেত তোমাদের মুখস্থ রাখা লাগবে, MCQ এর জন্য বলো বা 1 মার্কের জন্য যদি কখনো আসে। কি সংকেতটা? K2SO4 Al2 SO4 3 আর হচ্ছে 24 অণু পানি। পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি। পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি। সহজ আছে, মানে দেখতে বড় কিন্তু কঠিন না। পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি। এরপরে ছাকন। বর্তমানে বাজারে ফিল্টার পাওয়া যাচ্ছে না, ফিল্টার আছে। আর্সেনিক অন্যান্য দূষক দূর করতে ফিল্টার পাওয়া যায়, এই ফিল্টারটা দিয়ে ছেঁকে নেওয়া হয়। এটা হচ্ছে কি? ছাকন। তাহলে অধ্যায়টা শেষ করে দিলাম। যদিও অধ্যায়টা অনেক বড়, তারপরেও তোমাদের মোটামুটি কতক্ষণে শেষ করলাম অধ্যায়টা? 2 ঘন্টার মধ্যেই শেষ করে দিয়েছি। তোমাদের কাজ হবে এখন এই অধ্যায়ের যত MCQ আছে, তারপর হচ্ছে CQ আছে এবং SQ আছে, এগুলো হচ্ছে ভালো মতো পড়ে ফেলা। ঠিক আছে, এখানেই আজকের মতো শেষ করতেছি।